Okay, analysis of income taxes. So this is one of the most important topics to understand in financial accounting and reporting. And what is the main idea? The main idea of this is that there is a differences যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস কিভাবে রেভিনিউ এন্ড এক্সপেন্সকে রিকগনাইজ করে এবং কিভাবে ট্যাক্স স্ট্যান্ডার্ড রেভিনিউ আর এক্সপেন্সকে রিকগনাইজ করে ফর ট্যাক্স পারপাসেস। সো আপনি জানেন যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ আমরা একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড ফলো করি। আই ক্যান রেফার ইউ টু আইএফআরএস আমরা ফলো করি যে কিভাবে রেভিনিউ রিকগনাইজ করা হবে বা কিভাবে এক্সপেন্স রিকগনাইজ করা হবে। বেসড অন দ্যাট উই ক্যালকুলেট ইনকাম। আচ্ছা, অন কন্ট্রারি আমাদের ট্যাক্স স্ট্যান্ডার্ড আছে। ফর এক্সাম্পল বাংলাদেশে ইনকাম ট্যাক্স অ্যাক্ট আছে। সো এটা ইন্ডিভিজুয়াল কিভাবে ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করবে, একই সাথে বিজনেসে কিভাবে কোম্পানিগুলো কিভাবে ট্যাক্স ক্যালকুলেট করবে সেটা সম্পর্কে ক্লিয়ারলি বলা আছে। এখানে বড় একটা ডিফারেন্সেস আছে। ডিফারেন্সেসটা হচ্ছে এমন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড যেভাবে আমাদেরকে ইনকাম আর এক্সপেন্সকে রেকগনাইজ করতে বলে, মোস্ট অফ দ্য কেসেস সেটা ট্যাক্স স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করে, বাট কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্সের যে রুলস সেটার সাথে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস এর রুলস এর সাথে ম্যাচ করে না। সো যে সকল জায়গায় ম্যাচ করে না, সেই কারণে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ আপনি যে প্রফিটটা ক্যালকুলেট করেন ট্যাক্সের জন্য, আর ট্যাক্স অ্যাকাউন্টিং এ আপনি যে ট্যাক্সেবল ইনকামটা ক্যালকুলেট করেন, এই দুটোর মধ্যে ডিফারেন্সেস দেখা যায়। এই ডিফারেন্সেস থেকে আমাদের দুটো টার্ম ক্রিয়েট হয়, একটা হচ্ছে ডেফার ট্যাক্স লায়াবিলিটি আর একটা হচ্ছে ডেফার ট্যাক্স অ্যাসেট। সো দিস ইজ দ্য প্রাইমারি ব্যাকগ্রাউন্ড। আমি একটু পরে আপনাকে এক্সাম্পল দিচ্ছি, বাট আমরা এক্সাম্পলে যাওয়ার আগে আমরা একটু কিছু কনসেপ্টস ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করব, আদারওয়াইজ আমরা পরের টপিকস গুলো বা পরের ডিসকাশনটা ক্যাচ করতে পারবো না। আচ্ছা, আমরা কিছু টার্মস এর সাথে পরিচিত হই। ফার্স্ট অফ অল আমি যেটা বলছি, কোম্পানি যখন ট্যাক্স দিয়ে থাকে সে কিভাবে একটা ট্যাক্স রিটার্ন সাবমিট করে, ঠিক আছে? সো আপনি ট্যাক্স রিটার্নে মানে কোম্পানি যে ট্যাক্স দিচ্ছে সেখানে যে ইনকামটা সে রিপোর্ট করছে দ্যাট ইজ সাবজেক্ট টু ট্যাক্স, মানে যে ইনকামের উপর ট্যাক্স ক্যালকুলেট হবে সেই ইনকামটাকে আমরা বলবো ট্যাক্সেবল ইনকাম। আমরা এই ট্যাক্সেবল ইনকাম বলতে বুঝবো যে ইনকামটার উপর কোম্পানিকে ট্যাক্স দিতে হবে সেটা। এটা কোথাকার ইনকাম? ট্যাক্স রিটার্নের ইনকাম। এটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ আমরা যে আর্নিংস বিফোর ইন্টারেস্ট ট্যাক্সেস এর পরে ইন্টারেস্ট বাদ দেওয়ার পর আর্নিংস বিফোর ট্যাক্সেস দেখি, সেই ইনকাম কিন্তু এটা না। মেক ইট ভেরি ক্লিয়ার। এই ট্যাক্সেবল ইনকাম আসছে কোত্থেকে? ট্যাক্স রিটার্নের আমরা যে ইনকামটা দেখাই যেটার উপর উই আর সাপোজ টু পে ট্যাক্সেস, সেই ইনকামটাকে আমরা কি বলবো? ট্যাক্সেবল ইনকাম বলবো। আচ্ছা, আমরা একটা একটা ক্লিয়ার করি, তারপর আমরা করেসপন্ডিং কি আইটেম আছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ সেটা বলছি। আচ্ছা, taxes payable refers to the amount of taxes company is supposed to pay based on this taxable income. সে আমার ট্যাক্সেবল ইনকাম 100, আমাকে ট্যাক্স দিতে হবে 35%। তো আমি 100 এর উপর 35 ক্যালকুলেট করলাম, সেটা হবে ট্যাক্সেস পেয়েবল। এখন এই ট্যাক্সেস পেয়েবল এটা কিন্তু আবার আমরা যেটা ইনকাম ট্যাক্স এক্সপেন্স দেখি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ সেটা না। এটা হচ্ছে ট্যাক্স রিটার্নের যেটা ট্যাক্সেবল ইনকামের উপর ট্যাক্স ক্যালকুলেট করা হয় সেটা। আচ্ছা, এটার অল্টারনেটিভ নাম হচ্ছে কারেন্ট ট্যাক্স এক্সপেন্স। অল্টারনেটিভ নাম হচ্ছে কারেন্ট ট্যাক্স এক্সপেন্স। আচ্ছা, এখন আপনি যে ইনকাম ট্যাক্স পেমেন্ট করেন অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো,
যেটা আপনি দেখে থাকেন, আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করেছেন এক্সামের জন্য, বা আগের টপিকে আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে জেনেছেন। সো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আপনি ইনকাম ট্যাক্স পেইড দেখেছেন। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন্ডিকেশন যে আপনি ক্যাশ কত ট্যাক্স পেমেন্ট করেছেন। এখন এই যে কত টাকা ট্যাক্স পেমেন্ট করেছেন ক্যাশ, ইট ইজ নট নেসেসারিলি যে ট্যাক্সেস পেয়েবল এর ইকুয়াল হবে। কেন ইকুয়াল না হতে পারে? হতে পারে যে আপনি আগের ইয়ার থেকে কিছু ট্যাক্স রিফান্ড পেয়েছেন, অথবা হতে পারে গত বছরে কিছু ট্যাক্স আপনার ডিউ। এখন গত বছরে যেটা ডিউ সেটা যদি এখন পেমেন্ট করেন, তাহলে তো আপনার ইনকাম ট্যাক্স পেইড obviously will not be equal to the taxes payable. একইভাবে রিফান্ড যখন আপনি পেয়ে যান, তখন কিন্তু আপনার ট্যাক্স আপনাকে কম দিতে হয়। ট্যাক্স পেয়েবল হয়তো বেশি, বাট আপনাকে ট্যাক্স কম দিতে হচ্ছে বিকজ ইউ হ্যাভ রিসিভড ক্রেডিট। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্যাক্স লস ক্যারি ফরওয়ার্ড। সো হোয়াট ইজ দিস? কোম্পানিগুলো নট নেসেসারি যে সবসময় প্রফিট করে থাকে, সামটাইমস কোম্পানি মেক্স লসেস। এখন কোম্পানি যখন লস করে থাকে, ট্যাক্স অথরিটি গিভস অ্যাডভান্টেজ টু দ্য কোম্পানিজ যে এই লসের এগেনস্টে আপনি ট্যাক্স কমাতে পারবেন। ফর এক্সাম্পল, কোম্পানি ধরে নিলাম যে কোনো ইয়ারে 200,000 টাকা লস করলো। এখন লসের উপর তো ট্যাক্স দিতে হয় না, বাট লসের উপর ট্যাক্স অ্যাডভান্টেজ পাওয়া যায়। সো সে এটার উপর আমি 30% মাল্টিপ্লাই করলাম, তাহলে কত হলো? 60,000। এই 60,000 আপনি কি করতে পারবেন? ট্যাক্স কমাতে পারবেন। মানে পরের ইয়ারে, ফর এক্সাম্পল, আপনার পরের ইয়ারে ট্যাক্স আসলো 100,000 ট্যাক্স। সেখান থেকে এই এই ট্যাক্স লস যেটা যদি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন, ক্যারি ফরওয়ার্ড মানে সামনের ইয়ারে, এটা সম্পর্কে আরো ডিটেলসে বিজনেস ট্যাক্সেশনে জানবেন। 60,000 ট্যাক্স আপনাকে কম দিতে হবে, আপনাকে ট্যাক্স দিতে হবে পরের ইয়ারে 40,000। এখন এটার ব্যাপারে রুল আছে যে আপনি কত বছরের জন্য ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। সো দেয়ার ইজ এ রুল যে নেক্সট 5 ফিসক্যাল ইয়ার আপনি করতে পারবেন, এরপরে পারবেন না, এরকম রুলস আছে, ঠিক আছে? আচ্ছা, আবার এখন আপনার যদি এখানে কি না থাকে, আপনার পরের ইয়ারে যদি প্রফিট না থাকে, তাহলে তো আপনি এই লস কি করতে পারছেন না, এই ট্যাক্স ক্রেডিটটা ইউটিলাইজ করতে পারছেন না। সো দ্যাট ইজ সো দেয়ার আর দিস ইস্যুস, মানে আপনার ট্যাক্স লসটাকে রিয়েলাইজ করতে আপনার কিন্তু কি থাকা লাগবে? পজিটিভ ইনকাম থাকা লাগবে। আচ্ছা, এরপর আমরা ট্যাক্স বেস সম্পর্কে ডিসকাস করি। আমরা প্রথম যে ক্লাসে আমরা প্রি রিকুইজিট একটা রিডিং আপনাদেরকে দিয়েছিলাম, তো সেখান থেকে আপনার ট্যাক্স বেস সম্পর্কে জানার কথা। So আমরা একটু আপনাকে ডেসক্রাইব করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, একটা কোম্পানি 1,000 টাকার একটা অ্যাসেট পারচেস করলো। এখন দিস ইজ মাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড দিস ইজ মাই ট্যাক্স স্টেটমেন্ট। যে অ্যাসেটটা পারচেস করেছে, সেই অ্যাসেটটার যেদিন পারচেস করেছে সেদিনের ভ্যালু কত? 1,000। এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে অফেন ইউ উইল সি দ্যাট যে আমরা স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশনকে মোস্টলি ইউজ করি, স্ট্রেট লাইন। সো লেটস সে যে 1,000-এর এটা 10 ইয়ার্স হলে পার ইয়ারে হচ্ছে 100 টাকা ডেপ্রিসিয়েশন। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমি এটার ভ্যালু কত রিপোর্ট করব? 900 রিপোর্ট করলাম ফার্স্ট ইয়ার শেষে, ঠিক আছে? ব্যালেন্স শিটে কোনো অ্যাসেট বা লায়াবিলিটি যে ভ্যালুটা দেখতে পান আপনি এরকম, সেটার নাম হচ্ছে ক্যারিং ভ্যালু। সেটার নাম কি হবে? ক্যারিং ভ্যালু। দিস ওয়ান, এই যে ক্যারিং ভ্যালু। So carrying value is the net balance sheet value of the assets and liabilities. ব্যালেন্স শিট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ব্যালেন্স শিট, ঠিক আছে? আচ্ছা,
So you are familiar with something called accelerated depreciation. So accelerated depreciation এ কি হয়, ইনিশিয়াল ইয়ার্সে আপনি অনেক বেশি বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করেন, পরের দিকে আপনার ডেপ্রিসিয়েশন কম দেখান। আনলাইক স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন, যখন আপনার এভরি ইয়ার ডেপ্রিসিয়েশন কি থাকে, সেম থাকে। এখন সে ফর এক্সাম্পল আমি এখানে ডেপ্রিসিয়েশন দেখালাম, এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন ফলো করছি আমরা কিসের জন্য, ট্যাক্স স্টেটমেন্টের জন্য। কেন ফলো করছি, কারণ হচ্ছে আপনি যদি বেশি ডেপ্রিসিয়েশন শো করতে পারেন তাহলে আপনার ট্যাক্স কম আসবে, আপনার ট্যাক্স কম আসবে, কারণ আপনার ট্যাক্সেবল ইনকাম কম আসবে। ঠিক আছে, আচ্ছা। এখন ইস্যু হচ্ছে ওভারঅল 10 ইয়ার্স আমাদের টোটাল ডেপ্রিসিয়েশন কিন্তু এক্সিলারেটেড বলি আর স্ট্রেট লাইন বলি, দুটো কিন্তু সেম আসবে। বাট আমি যদি ইনিশিয়াল ইয়ার্সে বেশি সেভ করতে পারি, যেটা আমি পারছি কোথায়, এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন ইউজ করলে আমাকে ট্যাক্স কম দিতে হচ্ছে, যেহেতু আমি বেশি ডেপ্রিসিয়েশন ইনিশিয়ালি চার্জ করছি। You know that যে যখন সেভিংস এর বিষয় আসে, you already have come to learn about time value of money. So earlier the savings you can make, that is better. এখন এটা হচ্ছে ট্যাক্স স্টেটমেন্টে আপনি 800 দেখাচ্ছেন, কারণ আপনি ট্যাক্স স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশন চার্জ করেছেন কত, 200। এই 800 কে আমরা বলবো ট্যাক্স বেস। 800 কে আমরা কি বলবো, ট্যাক্স বেস। সো ট্যাক্স রিপোর্টিং এর পারপাস আমার সেম অ্যাসেটের ভ্যালু কত, 800, whereas ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ সেম অ্যাসেটের ভ্যালু হচ্ছে 900। এটার নাম হচ্ছে ক্যারিং ভ্যালু, এটার নাম ক্যারিং ভ্যালু, আর এটার নাম কি হবে, ট্যাক্স বেস। সো করেসপন্ডিং আমরা বোঝার চেষ্টা করলাম। আচ্ছা, এখন আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর পারপাস আসি, সেখানে আমাদের কি কি টার্মস এর সাথে ফ্যামিলিয়ার থাকতে হবে টু আন্ডারস্ট্যান্ড দিস টপিক। ফার্স্ট টপিক হচ্ছে অ্যাকাউন্টিং প্রফিট। আপনি অ্যাকাউন্টিং এ যে রেভিনিউ গুলো রিকগনাইজ করলেন, তারপর যে এক্সপেন্স গুলো এক্সক্লুড করলেন, তারপর আপনি যে প্রফিটটা পাচ্ছেন ট্যাক্সের জন্য, সেটার নাম হচ্ছে অ্যাকাউন্টিং প্রফিট, হুইচ ইজ আপনি ভেরি ফ্যামিলিয়ার, আর্নিংস বিফোর ট্যাক্সেস। ঠিক আছে, বাট এখানে যেটা, সেটার নাম কিন্তু ট্যাক্সেবল ইনকাম। এখানে যেটা, সো দিস আর নট সেম, দেয়ার আর ডিফারেন্সেস, আমরা একটু পরে আরো ডিটেলে বলছি। আচ্ছা, ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস। আচ্ছা, এখন আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ আর্নিংস বিফোর ট্যাক্সেস এর পরে যেটা লেখেন, সেটার নাম হচ্ছে ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস। এখন এই ইনকাম ট্যাক্স এক্সপেন্সের ক্যালকুলেশন কিন্তু এটার উপর হয় না। ইনকাম ট্যাক্স এক্সপেন্স যেটা আপনি এখানে লিখেন, সেটার ক্যালকুলেশন কিন্তু কিসের উপর হয় না, আর্নিংস বিফোর ট্যাক্সের উপর হয় না। সেটা যেটার উপর হয় সেটা হচ্ছে, মানে আমি যদি আপনাকে লিখি এখানে, ইনকাম ট্যাক্স এক্সপেন্স ইজ ইকুয়াল টু, আপনি একটু আগে ট্যাক্সেস পেয়েবল ক্যালকুলেট করেছেন না, এই ট্যাক্সেস পেয়েবল মানে ইনকাম ট্যাক্সেস পেয়েবল প্লাস আপনার যদি ট্যাক্সের কারণে কোনো লায়াবিলিটি ক্রিয়েট হয়, যেমন আপনাকে আরো বেশি ট্যাক্স দিতে হবে, যেটা আমরা একটু পরে দেখবো, ডেফার ট্যাক্স লায়াবিলিটি। আর যদি কোনো কারণে আপনাকে ট্যাক্স কম দেওয়া লাগে, ডেফার ট্যাক্স অ্যাসেট, সেটা মাইনাস হয়, চেঞ্জেস ইন ডেফার ট্যাক্স অ্যাসেট। এই ক্যালকুলেশন থেকে আপনার ইনকাম ট্যাক্স এক্সপেন্স আসে, যেটা আপনি কোথায় দেখান, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ দেখান। এই ক্যালকুলেশন কিন্তু আপনি হয়তো বা সিম্পলিসিটির জন্য ক্লাসে অন্যান্য প্রবলেমে আপনি আর্নিংস বিফোর ট্যাক্সের উপর ডিরেক্টলি ট্যাক্স রেট কি করতেন, সে 35% বা 30% এগুলো মাল্টিপ্লাই করতেন। বাট নো ইট ভেরি কেয়ারফুলি যে আর্নিংস বিফোর ট্যাক্স মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আপনি যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স দেখান, সেই ক্যালকুলেশন কিন্তু এত স্ট্রেট ফরওয়ার্ড না। সেই ক্যালকুলেশন আসে হচ্ছে এই ইকুয়েশন থেকে। আপনি এটা ডিটেলস পাবেন হচ্ছে যে কোনো কোম্পানির কি ওপেন করবেন, আপনি ইনকাম ট্যাক্স এক্সপেন্সটা ওপেন করবেন, আপনি নোটে যাবেন, নোটে গেলে দেখবেন এই ইকুয়েশনটা তারা কি করে দেখিয়েছে। আপনার মূলত এক্সামে যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করা নিয়ে, মানে আপনার ইনকাম ট্যাক্স পেয়েবল ক্যালকুলেট করতে হবে, আপনার ডেফার ট্যাক্স লায়াবিলিটি চেঞ্জেস এটা ক্যালকুলেট করতে হবে, ডেফার ট্যাক্স অ্যাসেট ক্যালকুলেট করতে হবে, আপনাকে দেখাতে হবে
যে এভরি ইয়ারে ইনকাম ট্যাক্স এক্সপেন্সটা কত আসলো। ঠিক আছে। আচ্ছা, ডেফার ট্যাক্স লায়াবিলিটি। এখন ডেফার ট্যাক্স লায়াবিলিটি কেন আসলো আমরা একটু দেখার চেষ্টা করি। হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া, আমরা আরো ডিটেলে পরে দেখছি, বাট এই মুহূর্তে আমরা যেটা শর্ট টার্ম বলছি সেটা হচ্ছে প্রাইমারলি এই ডেফার ট্যাক্স লায়াবিলিটি এটা আপনি আহ, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেটা ব্যালেন্স শিট থাকে, অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ দ্যাট এটা একটা লায়াবিলিটি, এটা লায়াবিলিটিতে থাকে ডেফার ট্যাক্স লায়াবিলিটি। এটা কিভাবে ক্রিয়েট হয় আহ, এটা ব্রিফলি যদি এখন আমি বলতে চাই, ডেফার ট্যাক্স লায়াবিলিটি তখনই ক্রিয়েট হয় যখন আমরা ট্যাক্স স্টেটমেন্ট অনুযায়ী যে ট্যাক্সেস দিয়েছি, আই মিন সে অনুযায়ী আমাদের কোন ট্যাক্সটা দেওয়ার কথা, ট্যাক্সেস পেয়েবল, মানে ট্যাক্সেস পেয়েবলটা আমাদের লায়াবিলিটি, এই যে ট্যাক্সেস পেয়েবল, এই ট্যাক্সেস পেয়েবলটা যখন ট্যাক্স পেয়েবল এটা যখন আমার ইনকাম স্টেটমেন্টের যেটা ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস, মানে এটা ইনকাম ট্যাক্স এক্সপেন্স, এটার তুলনায় যখন ট্যাক্সেস পেয়েবল কম হয় তখন ডেফার ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হয়। সিম্পলিস্টিক্যালি স্পিকিং, আমি যখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ইনকাম ট্যাক্স এক্সপেন্সের তুলনায় কম ট্যাক্স দিয়ে থাকি, ট্যাক্স তো দিচ্ছি আমি কি অনুযায়ী, ট্যাক্স স্টেটমেন্ট অনুযায়ী, আমি কিন্তু ইনকাম স্টেটমেন্টে অনুযায়ী ট্যাক্স দিচ্ছি না, আমি ট্যাক্স দিচ্ছি কি অনুযায়ী, ট্যাক্স স্টেটমেন্ট অনুযায়ী। So, আমার আইডিয়াটা হচ্ছে আমি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ইনকাম ট্যাক্স এক্সপেন্সের তুলনায় ট্যাক্স পেয়েবল যখন আমি কম দিয়ে থাকি, তখন আমার কি ক্রিয়েট হয়, ডেফার ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হয়। ইট ইন্ডিকেটস দ্যাট আমাকে ফিউচারে বেশি ট্যাক্স দিতে হবে। এটা ব্যালেন্স শিটের কোথায় শো করা হয়, লায়াবিলিটি। যদি আমাকে পরে বেশি ট্যাক্স দিতে হয়, আমার যদি, বিকজ ইট ইনভলভস দ্য ফিউচার ক্যাশ আউটফ্লো, তাহলে অবভিয়াসলি এটা কোথায় থাকবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ব্যালেন্স শিটে, এটা লায়াবিলিটির সাইডে থাকবে। ঠিক আছে। ইন কন্ট্রারি আমাদের ডেফার ট্যাক্স অ্যাসেটস আছে। ডেফার ট্যাক্স অ্যাসেট কখন ক্রিয়েট হয়, জাস্ট দ্য অপোজিট থিং। ফর এক্সাম্পল, আমি যে ট্যাক্স পেবল দিচ্ছি বা আমার যে ট্যাক্স পেবল ট্যাক্স স্টেটমেন্ট অনুযায়ী ক্রিয়েট হয়েছে, দ্যাট ইজ বিগার, দ্যাট ইজ বিগার কম্পেয়ার টু হোয়াট, ইনকাম স্টেটমেন্টের ইনকাম ট্যাক্স এক্সপেন্সের তুলনায়। হোয়াট ডাজ ইট মিন, আমি বেশি ট্যাক্স দিচ্ছি কম্পেয়ার টু মাই ইনকাম ট্যাক্স এক্সপেন্স, এই জন্য আমার কি ক্রিয়েট হচ্ছে, ডেফার ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট হচ্ছে। এটা কেন অ্যাসেট, কারণ হচ্ছে একটু আগে আমি আপনাকে ইনকাম ট্যাক্স এক্সপেন্স দেখালাম না, সেখানে আমি লিখেছি মাইনাস ডেফার ট্যাক্স অ্যাসেট, মানে আপনার ইনকাম ট্যাক্স এক্সপেন্স ফিউচারে কি হয়ে যাবে, কমে যাবে। তার মানে ফিউচার আপনার ক্যাশ আউটফ্লো কম হবে, আপনার কি থাকার কারণে, ডেফার ট্যাক্স অ্যাসেট থাকার কারণে। দ্যাটস ওয়াই ইট প্রডিউসেস, ইট ইস কাইন্ড অফ, ইট ইস ইকুইভ্যালেন্ট টু জেনারেটস ক্যাশ ফ্লো ফর ইউ, মানে আপনার ফিউচারে ক্যাশ আউটফ্লো কমাবে। দ্যাটস ওয়াই ইট ইস নোন এজ দ্য ডেফার ট্যাক্স অ্যাসেট। এগুলো কখন ক্রিয়েট হয় আমরা দেখানোর চেষ্টা করবো, বাট প্রাইমারিলি আমাদের যেটা কনসেপ্ট সেটা হচ্ছে এটা। আচ্ছা, নেক্সট থিং, ভ্যালুয়েশন অ্যালাউয়েন্সেস। আচ্ছা, একটু আগে আমরা বলছিলাম যে আমরা 250,000 টাকা কি করলাম, লস করলাম, রাইট। আচ্ছা, এখন লসটার এগেনস্ট আমি কি পাবো, ট্যাক্স ক্রেডিট পাবো, মানে ফিউচার আমাকে ট্যাক্স কম দিতে হবে। এখন এমন যদি হয় যে আমি এখান থেকে 60,000 টাকা কি পাচ্ছিলাম, একটু আগে আমি দেখাচ্ছিলাম 60,000 ট্যাক্স কমাতে পারবো, বাট ইফ ইট ইজ সাচ দ্যাট যে আমি হয়তো বা ফিউচারে কি করতে পারবো না, এটা
আমার প্রবাবল যে আমি হয়তো বা প্রফিট করতে পারবো না। তো প্রফিট যদি আমি করতে না পারি তাহলে তো আমার ট্যাক্স আসবে না, ট্যাক্স যদি না আসে আমি তো এই ট্যাক্স ক্রেডিটটাকে রিয়েলাইজ করতে পারবো না। তখন এই 60,000 অ্যামাউন্টটাকে আমরা বলি যে ভ্যালুয়েশন অ্যালাওয়েন্সেস। ঠিক আছে? আচ্ছা, মানে আমার তো তখন আমার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট যেটা আমি কি করতে পারছি না, সে আমার টোটাল 60,000 আমি কি করতে পারবো, মানে যদি আমি পরবর্তীতে প্রফিট থাকে এবং প্রফিট থেকে ট্যাক্স যদি 70,000 আমার ট্যাক্স আসলো ফিউচারে, আমি হয়তো 60,000 কি করতে পারবো, এই 70,000 থেকে বাদ দিতে পারবো। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট যে আমার ফিউচারে সে 1 বছর আমি ট্যাক্স লস ক্যারি ফরওয়ার্ড করতে পারবো, বাট আমার প্রফিট আসছে সে 50,000, বাট আমার ডেফার ট্যাক্স অ্যাসেট আছে তো 60,000। দ্য আইডিয়া ফর এক্সাম্পল এটা আমি রিয়েলাইজ করতে হবে যে উইদিন 1 ইয়ারের মধ্যে আমাকে এটা রিয়েলাইজ করতে হবে। তা আমি তো আমি কি পুরো 60,000 এখানে দেখাতে পারবো? পুরো 60,000 দেখাতে পারবো না, আমি দেখাতে পারবো ম্যাক্সিমাম কত, 50,000 আমি কি করতে পারবো, ক্রেডিট নিতে পারবো। তাহলে আমি 10,000 কি করতে পারছি না, 10,000-এর কি দেখাতে পারছি না, এই এটাকে রিয়েলাইজ করতে পারছি না। এই 10,000 তখন আমার কি হবে, ভ্যালুয়েশন অ্যালাওয়েন্সেস। ঠিক আছে? আচ্ছা, এখন ক্যারিং ভ্যালু নিয়ে আমি অলরেডি আপনাকে এক্সপ্লেন করেছি, সেটাতে আমি আর রিপিট করছি না। নেক্সট থিং, পার্মানেন্ট ডিফারেন্সেস অ্যান্ড দ্য টেম্পোরারি ডিফারেন্সেস। আচ্ছা, সো দেয়ার আর সামথিং যেখানে আহ, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর ট্যাক্সের অ্যাকাউন্টিং এর মধ্যে যে ডিফারেন্সেস, এই ডিফারেন্সেসটা দুভাবে হতে পারে, একটা পার্মানেন্ট ডিফারেন্স হতে পারে, একটা এটার কারণে একটা টেম্পোরারি ডিফারেন্সও হতে পারে। আচ্ছা, এখন আমরা একটু টেম্পোরারি ডিফারেন্সটা আগে বলি, তারপর আমরা পার্মানেন্ট ডিফারেন্সটা বলি। আচ্ছা, একটু আগে আমরা আপনাকে ডেপ্রিসিয়েশন এক্সাম্পল দিচ্ছিলাম, রাইট? এখন আমি যদি 10 বছর ওভারঅল চিন্তা করি, ওভারঅল 10 বছরে তো আপনার কি থাকছে, এই ডেপ্রিসিয়েশন টোটাল অ্যামাউন্ট তো সেম হবে। তো টোটাল অ্যামাউন্ট যদি সেম হয় তাহলে আলটিমেটলি আমার এই ডিফারেন্স কিন্তু থাকবে না। মানে আমি হয়তো একটু পর আমরা দেখাবো, এই আমি হয়তো এখন হয়তো আমার এখন হয়তো আমি ট্যাক্সে আচ্ছা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হয়তো আমি 10,000 ডেপ্রিসিয়েশন দেখাচ্ছি, আর ট্যাক্সের অ্যাকাউন্টিং এ ডেপ্রিসিয়েশন দেখাচ্ছে সে 20,000। বাট ইন ফিউচার এমন হতে পারে যে ডিক্লাইনিং ব্যালেন্স ডেপ্রিসিয়েশনে আমার ডেপ্রিসিয়েশন হয়ে গেল 0, বাট স্টেট লাইন ডেপ্রিসিয়েশন এখন কত আছে, 10,000, রাইট? সো এই পিরিয়ড গুলোতে কি ক্রিয়েট হচ্ছে, ডিফারেন্স গুলো ক্রিয়েট হচ্ছে, রাইট? বাট আপনি যদি ওভারঅল দেখেন, মানে এখানকার টোটাল ডেপ্রিসিয়েশন কত হলো, এখানকার টোটাল ডেপ্রিসিয়েশন কত হলো, ইউল সি দ্য থিংস, মানে এখানেও যা টোটাল ডেপ্রিসিয়েশন হলো, এখানে সেম টোটাল ডেপ্রিসিয়েশন হলো, টোটাল ডেপ্রিসিয়েশন তো কোনো কি হচ্ছে না, ডিফারেন্সেস হচ্ছে না, রাইট? সো এখানে হয়তো আপনার কি হচ্ছে, ডেফার ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হচ্ছে, বাট পরবর্তীতে কিন্তু এটা কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে বলি যে টেম্পোরারি ডিফারেন্সেস। একটু আগে আমি দেখাচ্ছিলাম না যে 900 হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, আর ট্যাক্স স্টেটমেন্টে কত, 800। সো এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সেসটা কিন্তু টেম্পোরারি, বাট ইন ফিউচার আপনি দেখবেন যে এটার ভ্যালু কত চলে আসছে, 0, এটার ভ্যালু কত চলে আসছে, 0, রাইট? ইটস নট দ্যাট যে এটা পার্মানেন্টলি এর মধ্যে কি থাকবে, ডিফারেন্সেস থাকবে। আচ্ছা, এন্ড পার্মানেন্ট ডিফারেন্স কখন হতে পারে? ফর এক্সাম্পল, দেয়ার আর সাম কেসেস যে কোন একটা রেভিনিউ, যেটাকে হয়তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেভিনিউ হিসেবে রিকগনাইজ করছে বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, বাট ট্যাক্স স্ট্যান্ডার্ড বলছে যে এটাকে রেভিনিউ হিসেবে কি করা যাবে না, আপনার রিকগনাইজ করা যাবে না, বা এটা ইনকাম হতে পারে না, এটাকে ইনকাম হিসেবে দেখানো যাবে না। ফর এক্সাম্পল, আমরা সাবসিডিয়ারির সাথে পরিচিত। তো সাবসিডিয়ারি আপনার প্যারেন্ট কোম্পানিকে কি দিয়ে থাকে, ডিভিডেন্ড দিয়ে থাকে, রাইট? মানে ডিভিডেন্ড ক্যান বি রিসিভড বাই দ্য প্যারেন্ট কোম্পানি ফ্রম দ্য সাবসিডিয়ারি। এখন
ট্যাক্স বলছে যে আপনি যে ডিভিডেন্ড পাচ্ছেন কার থেকে, সাবসিডিয়ারি থেকে, এই ডিভিডেন্ডটাকে আপনি ইনকাম হিসেবে শো করতে পারবেন না। আপনি এটা শো করা হবে এজ এ রিসিভেবল, ডিভিডেন্ড রিসিভেবল। বাট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলছে যে ডিভিডেন্ড যেটা আপনি সাবসিডিয়ারি থেকে পাচ্ছেন সেটা আপনার ইনকাম হিসেবে রেকগনাইজ হবে। তাহলে অবভিয়াসলি আপনি যেটা অ্যাকাউন্টিং প্রফিট পাবেন কোথায়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেটা আপনি কি পাবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেটা আপনি অ্যাকাউন্টিং প্রফিট পাবেন, আর ট্যাক্স স্টেটমেন্টে আপনি যেটা ট্যাক্সেবল ইনকাম পাবেন, এই দুটোর মধ্যে পার্মানেন্ট একটা কি ক্রিয়েট হবে, ডিফারেন্সেস ক্রিয়েট হবে। কারণ ট্যাক্স বলছে যে আপনার ডিভিডেন্ড রিসিভ ফ্রম সাবসিডিয়ারিজ এটা কখনো কিসে আসতে পারবে না, এটা কখনো ট্যাক্স স্টেটমেন্টের পারপাসে ইনকাম হিসেবে আসতে পারবে না। তাহলে অবভিয়াসলি এখানে একটা যে ডিফারেন্সেস হচ্ছে এই ডিফারেন্স কিন্তু কি হবে না, রিভার্স হবে না। সো দ্যাট ইজ এন এক্সাম্পল অফ পার্মানেন্ট ডিফারেন্সেস। আচ্ছা, আরো এক্সাম্পল আমরা পরে দেখবো। আচ্ছা, and what are the summaries of the differences between tax and the financial reporting? So আমরা বলার চেষ্টা করি। First thing is that the timing of revenue and expense recognition in the income statement and tax return differ. Okay. You must be familiar, আমরা revenue example দিচ্ছি প্রথমে। You must be familiar with something called unearned revenue. এই unearned revenue উপরে এটাকে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কখন রেভিনিউ হিসেবে নিয়ে আসেন, যখন আপনি এই সার্ভিসটা বা এটার যে পারফরমেন্স অব্লিগেশন এটা যখন কমপ্লিট করেছেন তখন আপনি এটাকে রেভিনিউ হিসেবে আনেন। আদারওয়াইজ এটা কখনো কিসে আসবে না, এখানে রেভিনিউতে আসবে না। এটা সবসময় আপনার জন্য কি, লায়াবিলিটি। সো এটা যদি আপনার লায়াবিলিটি থাকে, এটা যদি আপনার রেভিনিউতে না আসে, কখন আসছে না মানে যতক্ষণ আপনি সার্ভিস দেন নাই ততক্ষণ আপনার এটা কিসে আসছে না, রেভিনিউতে আসছে না। সো আপনি যে এখানে অ্যাকাউন্টিং প্রফিট ক্যালকুলেট করছেন, এই অ্যাকাউন্টিং প্রফিট ইজ নাও লোয়ার, ইজ নাও লোয়ার। কোত্থেকে লোয়ার আমি দেখাচ্ছি। সো এখন আপনি ট্যাক্স স্টেটমেন্টে আসেন। ট্যাক্স স্টেটমেন্ট বলছে আপনি পারফরমেন্স অব্লিগেশন করেছেন নাকি করেন নাই সেটা আমার জন্য ম্যাটার না। আমার জন্য ম্যাটার হচ্ছে আপনি এই রেভিনিউ বাবদ ক্যাশ পেয়েছেন কিনা। আনসার হচ্ছে ইয়েস, আমি ক্যাশ পেয়েছি। ক্যাশ পেয়েছেন মানে এটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে, মানে আপনার ট্যাক্সেবল ইনকাম কি হবে, ট্যাক্সেবল ইনকাম উইল বি হায়ার। এখন দেখেন অ্যাকাউন্টিং প্রফিট এই জায়গায় কি হচ্ছে, লোয়ার হচ্ছে, আর ট্যাক্সেবল ইনকাম কি হচ্ছে, হায়ার হচ্ছে। মানে এই দুটো তুলনা করছি আমি। কেন হচ্ছে, বিকজ উই হ্যাভ দ্য ডিফারেন্সেস যে কখন আমি রেভিনিউকে রিকগনাইজ করব, ইন টার্মস অফ হোয়াট, টাইমিং। আমি হয়তো এটাকে রেভিনিউ রিকগনাইজ করবো সে ফর এক্সাম্পল পরের বছর, পরের বছর আমি এটার পারফরমেন্স অব্লিগেশন করে ফেললাম, তখন আমি এটাকে রেভিনিউ হিসেবে নিয়ে আসবো, তখন আমি এটার উপর এখানে অ্যাকাউন্টিং প্রফিট আসবে, তারপর ট্যাক্সের বিষয় আসবে। বাট ফাইনাল ট্যাক্স স্টেটমেন্ট বলছে না, আপনি এটাকে কখন আপনাকে রেভিনিউতে আনতে হবে, কখন আপনাকে ইনকামে আনতে হবে, যখন আপনি কি পেয়ে গেছেন, ক্যাশ পেয়ে গেছেন। সার্ভিস দিয়েছেন নাকি দেন না সেটা আমার জন্য কি না, ম্যাটার না। ক্লিয়ার? আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখি যে টাইমিং এর আর কি কি কারণে ডিফারেন্সটা হতে পারে অ্যাকাউন্টিং প্রফিট আর ট্যাক্সেবল ইনকামের মধ্যে, যেটা কারণে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি বা অ্যাসেট ক্রিয়েট হয়। আচ্ছা, you're familiar with something called ওয়ারেন্টি। ওয়ারেন্টির সাথে ফ্যামিলিয়ার, আপনি যে প্রোডাক্ট ইউজ করেন সেটার উপর কি করা হয়, ওয়ারেন্টি প্রোভাইড করা হয়। And warranty does not come at free of cost from the company. Company incurs warranty সার্ভিস কস্ট, মানে আপনাকে যে ওয়ারেন্টি সে সার্ভিস দিয়ে থাকে সেটার জন্য কি হয়, কস্ট হয়। এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেটা, আমি এক্সপেন্সিভ ব্যাপারে কথা বলছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেটা নিয়ম সেটা হচ্ছে আপনি এভরি ইয়ারে, এভরি ইয়ারে আপনি কি করবেন, আপনি যে সেলস করছেন বা রেভিনিউ জেনারেট করছেন
কোম্পানি যখন আপনার কাছে প্রোডাক্টের একটা প্রাইস চার্জ করে সেই প্রাইসের মধ্যে কিন্তু তার ওয়ারেন্টির এক্সপেন্স আছে। তো আপনি কি করবেন, এখান থেকে একটা পার্সেন্টেজ কোত্থেকে আপনি যে রেভিনিউটা জেনারেট করেছেন সেইখান থেকে একটা পার্সেন্টেজ আপনি ওয়ারেন্টি বাবদ কেটে রাখবেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। সেটা কেটে কি ক্রিয়েট করবেন, একটা লায়াবিলিটি ক্রিয়েট করবেন যেটার নাম হচ্ছে ওয়ারেন্টি প্রভিশন। কি ক্রিয়েট করবেন? ওয়ারেন্টি প্রভিশন। এটা দিয়ে আমরা কি করব, আমার ওয়ারেন্টি বাবদ যা যা খরচ হবে সেটাকে আমি স্পেন্ড করব। এখন হতে পারে যে একটা বছর আপনি কোনো ধরনের ওয়ারেন্টি আপনার প্রয়োজন হয় নাই, তাহলে ওয়ারেন্টি প্রভিশন অ্যাজ ইট ইজ কি থাকবে, ইনটেক থাকবে। এটা কিন্তু আপনি প্রতি বছর রিপিট করছেন, রাইট? আচ্ছা, তো আপনার যে বছর ওয়ারেন্টি হয় নাই সেই বছর আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি দেখাচ্ছেন না, কোনো ওয়ারেন্টি এখানে দেখাচ্ছেন না। আচ্ছা, আহ এখন ম্যাটার হচ্ছে আপনি এই ওয়ারেন্টি যখন আপনি এক্সপেন্স করছেন, এখানে যে এক্সপেন্সটা করছেন সেই এক্সপেন্সটা আপনি এখানে তখন দেখাতে পারবেন। মানে এখান থেকে তখন প্রভিশনটা কমে আসবে, প্রভিশন কমে আসবে। আচ্ছা, ট্যাক্স স্ট্যান্ডার্ড বলছে যে আপনি এই ইনকাম থেকে ওয়ারেন্টি বাবদ যে একটা প্রভিশন কেটে নিয়েছেন অ্যালোকেশন করার জন্য, ওয়ারেন্টি বাবদ একটা প্রভিশন কেটে নিয়েছেন কোত্থেকে, রেভিনিউ থেকে। এই কাজ আপনি ট্যাক্সের পারপাসে করতে পারবেন না। এই কাজ আপনি ট্যাক্সের পারপাসে করতে পারবেন না। ঠিক আছে, দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি এভরি ইয়ারে যে অ্যাকচুয়াল ওয়ারেন্টি এক্সপেন্স হচ্ছে সেটাই আপনি কি করতে পারবেন, এখানে ট্যাক্সের পারপাসে এক্সপেন্স হিসেবে শো করতে পারবেন। এখানে প্রভিশন করার কোনো সুযোগ নাই। আপনি যে অ্যাকচুয়ালি ইনকার করবেন সেটা আপনাকে কি করতে হবে, শো করতে হবে। এখন হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, এই কোশ্চেনে কিন্তু আনসার নাই। কেন আনসার নাই? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ কেন সে ওয়ারেন্টি বাবদ প্রভিশন করছে, ওয়ারেন্টি বাবদ সে একটা এক্সপেন্সে প্রভিশন কেন করছে? আনসার হচ্ছে ম্যাচিং প্রিন্সিপাল। যে কোনো ইয়ারে আপনার ওয়ারেন্টি পারপাসে যদি কোনো এক্সপেন্স জেনারেট হয়, দ্যাট শুড বি চার্জড এগেইনস্ট দ্য রেভিনিউ ইউ আর্নড ডিউরিং দ্যাট পিরিয়ড। মানে পিরিয়ড বলতে ওই পিরিয়ডের সেলসের সাথে আপনাকে এটা কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। বাট এই ম্যাচিং প্রিন্সিপালে কোনো অ্যাপ্লিকেশন কোথায় নাই, ট্যাক্স স্টেটমেন্টে নাই। তো দ্যাট ইজ অ্যানাদার থিং, যেটার কারণে কিসে ডিফারেন্সেস আছে, ট্যাক্স রিপোর্টিং এন্ড দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মধ্যে ডিফারেন্সেস আছে। আচ্ছা, নেক্সট থিং, some revenues and expenses are recognized on the income statement but never on the tax return or vice versa। যেটা একটু আগে আমি আপনাকে বলছিলাম যে ডিভিডেন্ড রিসিভেবল, এই কথাটা বলছিলাম, যেটা আপনি ট্যাক্স রিটার্নে আপনি রেভিনিউ হিসেবে রেকগনাইজ করতে পারবেন না। বাট আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটাকে কি হিসেবে রেকগনাইজ করছেন, রেভিনিউ হিসেবে রেকগনাইজ করছেন। আমি ডেপ্রিসিয়েশনের কথা বললাম, 900 আর 800 কথা বললাম। আপনি দেখছেন কি ক্যারিং ভ্যালু আর ট্যাক্স বেসের মধ্যে কি ক্রিয়েট হচ্ছে, তফাৎ ক্রিয়েট হচ্ছে। এই তফাতের কারণে কি ক্রিয়েট হয়, আমার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট বা লায়াবিলিটি ক্রিয়েট হয়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটু প্রসিড হই। দিস আর সাম এক্সাম্পলস। আচ্ছা, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি একটু ডিটেলে জানার চেষ্টা করি। আচ্ছা, যেটা আমি একটু আগে বলছিলাম যে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি কখন ক্রিয়েট হচ্ছে, যখন আমি ইনকাম ট্যাক্স এক্সপেন্স হচ্ছে যেটা আমি এস্টিমেট করি কোথায়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, সেটা বিগার ইনকাম ট্যাক্স এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স is bigger than what, taxes payable in the income tax statement। এটা taxes payable হচ্ছে ট্যাক্স স্টেটমেন্টে। এই রিলেশন যখন থাকে
তখন কি ক্রিয়েট হয়? ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হয়। এখন এটা কি কি কারণে হতে পারে আমি অলরেডি দুই একটা এক্সাম্পল বলেছি, বাট আমরা এটাকে একটা যদি সামারাইজ করে আমরা কি পেয়েছি, সে ফর এক্সাম্পল আপনার যেটা আমরা বললাম আনরিকগনাইজড সরি আনআর্নড রেভিনিউ, আনআর্নড রেভিনিউর ক্ষেত্রে আপনার কি হবে? আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনার রেভিনিউ কিন্তু বাড়ছে না, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেভিনিউ বাড়ছে না, বাট আপনার ট্যাক্স স্টেটমেন্টে রেভিনিউ কি হবে? বাড়বে। একটু আগে বলছিলাম, রাইট? ট্যাক্স স্টেটমেন্টে রেভিনিউ বাড়বে। তো ট্যাক্স স্টেটমেন্টে যদি রেভিনিউ বাড়ে, তাহলে আপনার ট্যাক্স পেয়েবল যেটা, এটা কি হবে? বিগার হবে। কোত্থেকে? এখানকার ইনকাম ট্যাক্স এক্সপেন্সের থেকে। এখানকার ইনকাম ট্যাক্স এক্সপেন্সের থেকে ট্যাক্স পেয়েবলটা কি হবে? বিগার হবে। সো তখন কিন্তু ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হবে না, তখন যেটা হবে সেটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হবে। ঠিক আছে? কি হবে? ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হবে। আচ্ছা, তাহলে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েশনের একটা এক্সাম্পল আমরা বলি। ক্লাসিক এক্সাম্পল হচ্ছে ডেপ্রিসিয়েশন অর অ্যামোর্টাইজেশন। আচ্ছা, look at this example. Flippy Disk Corporation purchased an injection molding machine for $30,000 at the start of the current period. The machine has a useful economic life of 6 years and no expected residual value. To keep it simple, accounting purpose, for accounting purpose, what we do? For accounting purpose, we follow the straight line depreciation. For tax purpose, আমরা কি ফলো করি? ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স ডেপ্রিসিয়েশন ফলো করি। তো সিম্পলিস্টিক্যালি স্পিকিং, আমার ট্যাক্সের ডেপ্রিসিয়েশনটা বেশি হবে। আচ্ছা, সো লেটস ক্যালকুলেট ফার্স্ট কোন সিস্টেমে ডেপ্রিসিয়েশন কত হবে। কয় বছরের লাইফ? 6 বছর। ইয়ার 1 2 3 4 5 6। আচ্ছা, এখন আপনি অ্যাকাউন্টিং এ ফলো করেন স্ট্রেট লাইন। সো আমার মেশিন তো কত ভ্যালু? 30,000। সো 30,000 এর যদি আমি 6 ইয়ার্স দিয়ে ডিভাইড করি, পার ইয়ারে কত আসে? 5,000, রাইট? সো এভরি ইয়ারে 5,000 করে ডেপ্রিসিয়েশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন কি আসছে? বেশি আসছে। এটা কিভাবে আসে? হাউ ডু ক্যালকুলেট দিস? ডাবল ডিক্লাইনিং ব্যালেন্সে আমরা ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেট করি? এনি আইডিয়া? You must know it from your first accounting course. কত পাবো? নো আইডিয়া? কিভাবে আসছে অ্যামাউন্ট গুলো? আচ্ছা, স্ট্রেট লাইনে ডেপ্রিসিয়েশনের রেটটা কত যদি 5,000 করে ডেপ্রিসিয়েশন হয়? আচ্ছা, 5,000 করে ডেপ্রিসিয়েশন হচ্ছে, রাইট? স্ট্রেট লাইনে ভ্যালু কত অ্যাসেটের? 30,000। তাহলে এটা কত পার্সেন্ট? 16.67%। আচ্ছা, যখন ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স হয়
তখন এটা সিম্পলি কি হয়, ডাবল হয়। এটা ডাবল করলে কত হয়, 33.33%। এটা আমরা কোথায় ফলো করবো, ট্যাক্সের পারপাসে। আচ্ছা আমরা দেখি কখন কত হবে। এখন ব্যালেন্স, এই ডেপ্রিসিয়েশনটা কিন্তু কাউন্ট হবে কিসের উপর, ডিক্লাইনিং ব্যালেন্সের উপর। কিসের উপর, ডিক্লাইনিং ব্যালেন্স। আচ্ছা, ফার্স্ট ইয়ারে ব্যালেন্স কত, 30,000। এটার উপর 33.33% কত হয়, 10,000। 30,000 থেকে ডেপ্রিসিয়েশন 10,000 গেলে মানে ব্যালেন্স কমাচ্ছে কি দিয়ে, ডেপ্রিসিয়েশন দিয়ে। 30,000 থেকে 10,000 ডেপ্রিসিয়েশন বাদ, এখন কত থাকে, 20,000। 20,000 উপর কত পার্সেন্ট হবে, 33.33%। কত হয়, 6,667। 20,000 থেকে আবার এই ডেপ্রিসিয়েশন বাদ দিব, কত পাবো, 13,333। এটার উপর 33.33% কত হবে, 4,443। এইভাবে আমরা এই ডেপ্রিসিয়েশন গুলো পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম যে কেন এটা টেম্পোরারি ডিফারেন্স, কেন পার্মানেন্ট ডিফারেন্সেস না। আপনি দেখেন 6 বছরে টোটাল যে ডেপ্রিসিয়েশন এই দুটো সেম হচ্ছে কিনা। 6 বছরে এই দুটো ডিফারেন্স, এই টোটাল ডেপ্রিসিয়েশন কি হচ্ছে, সেম হচ্ছে। বাট ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3 বা ইয়ার 4, এই সময়গুলোতে ডেপ্রিসিয়েশন কি হচ্ছে, এই ডেপ্রিসিয়েশন গুলো আপনার ডিফারেন্স হচ্ছে। এই ডিফারেন্সেস এর কারণে, এই ডিফারেন্সেস এর কারণে এজিউমিং দ্যাট অল আদার থিংস রিমেইনিং সেম, মানে অন্য জিনিসে কোনো তফাৎ নাই, জাস্ট কিসে তফাৎ, দুটো স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশনের তফাৎ। হোয়াট ডু ইউ থিঙ্ক, অ্যাকাউন্টিং এ আমি যে প্রফিটটা ক্যালকুলেট করি সেটার নাম কি, সেটার নাম অ্যাকাউন্টিং প্রফিট, রাইট? আর এখানে যেটা ক্যালকুলেট করি সেটার নাম ট্যাক্সেবল ইনকাম। আচ্ছা, এখন এখান থেকে যদি আমি কি ক্যালকুলেট করি, ট্যাক্স ক্যালকুলেট করি, আমার যে কি আসবে, আমার যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স আসবে, না এখান থেকে যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স আসবে, এখান থেকে আমার যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স আসবে, আমি অ্যাকাউন্টিং প্রফিট যেহেতু কম ডেপ্রিসিয়েশন, এখানে কি মানে ইয়ার 1, ইয়ার 2, এখানে কি দেখা যাচ্ছে, কম ডেপ্রিসিয়েশন না, তাহলে অ্যাকাউন্টিং প্রফিট কি আসবে, কম আসবে। ইনকাম ট্যাক্স এক্সপেন্স কি আসবে, ইনকাম ট্যাক্স এক্সপেন্স এই ইয়ারগুলোতে কি আসবে, ইনকাম ট্যাক্স এক্সপেন্স। আচ্ছা, এই ইয়ারগুলোতে আমার আহ, এখানে যে আমার ট্যাক্সেবল ট্যাক্স রিটার্নের যে ডেপ্রিসিয়েশন, এটিতে আমি কি ক্যালকুলেট করি, ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করি। সো এই ইয়ারগুলোতে আমি কি দেখাচ্ছিলাম, বেশি ডেপ্রিসিয়েশন দেখাচ্ছিলাম, তাহলে আমার ট্যাক্সেবল ইনকাম কি আসবে, আমার ট্যাক্সেবল ইনকাম কম আসবে। ট্যাক্সেবল ইনকাম যদি কম আসে, তাহলে আমার এখানে যেটা আমি বলছিলাম, এই ট্যাক্সেস পেয়েবল, এই ট্যাক্সেস পেয়েবল কি আসবে, এই ট্যাক্সেস পেয়েবল, ট্যাক্স পেয়েবল, আমি বেশি এক্সপেন্স দেখাচ্ছি, বেশি এক্সপেন্স দেখাচ্ছি না, ট্যাক্স পেয়েবল কি আসবে, কম আসবে। কম্পেয়ার টু হোয়াট, ইনকাম ট্যাক্স এক্সপেন্স। কোন ইয়ারগুলোতে, প্রথম দিকের ইয়ারগুলোতে। এই কারণে আমার কি ক্রিয়েট হবে, এটা হলে কি ক্রিয়েট হবে বলছিলাম, আমি কম ট্যাক্স দিচ্ছি না বেশি ট্যাক্স দিচ্ছি। আচ্ছা, এখানে আমার ট্যাক্স পেবল বেশি না, ট্যাক্স পেবল কম হচ্ছে, আমি এটা এটা ভুল লিখেছি। দেখেন আমি বেশি বেশি এক্সপেন্স শো করছি না ট্যাক্সে। বেশি এক্সপেন্স যদি শো করি, আমার ট্যাক্সেবল প্রফিট কি যাবে, কি হবে, কমে যাবে। ট্যাক্সেবল প্রফিট যদি কমে যায়, আমার ট্যাক্স পেবল কমে যাবে। তার মানে আমি ট্যাক্সেস পেবল কম কম্পেয়ার টু হোয়াট, ইনকাম ট্যাক্স এক্সপেন্স। সো ইনকাম ট্যাক্স এক্সপেন্স যখন ট্যাক্স পেবলের চেয়ে কম হবে, কি ক্রিয়েট হবে বলেছিলাম, ইনকাম ট্যাক্স এক্সপেন্স যখন ট্যাক্স পেবলের চেয়ে কি হবে,
ইনকাম ট্যাক্স এক্সপেন্স যখন ট্যাক্স পেয়েবলের চেয়ে বড় হবে তখন কি ক্রিয়েট হবে? ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। তাহলে ডেপ্রিসিয়েশনের কারণে কমনলি কি ক্রিয়েট হয়? ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হয়, কারণ আমরা ট্যাক্সে বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করি, সেটার কারণে আমার ট্যাক্স পেয়েবল কমে যায়, বাট আমার ইনকাম ট্যাক্স এক্সপেন্স কি থাকে? বেশি থাকে। ইনকাম ট্যাক্স এক্সপেন্স ইজ বেসড অন হোয়াট? অ্যাকাউন্টিং প্রফিট। আর ট্যাক্স পেয়েবল ইজ বেসড অন হোয়াট? আমার ট্যাক্সেবল ইনকাম ফ্রম ট্যাক্স স্টেটমেন্ট। ঠিক আছে? আচ্ছা, যেটা আমরা এখানে এই নাম্বারে বেসিসে দেখছিলাম সেটা হচ্ছে, যেটা আপনি ভিজুয়ালি দেখেন, আপ টু ইয়ার 3 আমরা ডেপ্রিসিয়েশন কোথায় বেশি? এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন বা ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা বেশি। এই জন্য এই সময়গুলোতে আমার কি হচ্ছে? ট্যাক্স পেয়েবল এটা কম হচ্ছে। ট্যাক্স পেয়েবল কি হচ্ছে? কম হচ্ছে কম্পেয়ার টু হোয়াট? ইনকাম ট্যাক্স এক্সপেন্সের তুলনায়। ঠিক আছে, এই জন্য এখানে ক্রিয়েট হচ্ছে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। ওকে, আচ্ছা। এখন এই ডিফারেন্সটাকে কেন আমরা টেম্পোরারি বলছি? কারণ পরবর্তীতে আপনি দেখবেন যে এই যে ইয়ার 3 এর পরে আপনার কোথায় ডেপ্রিসিয়েশন বেশি? এই যে, সরি, এখানে ডেপ্রিসিয়েশনটা কোথায় বেশি? অ্যাকাউন্টিং প্রফিটে ডেপ্রিসিয়েশনটা বেশি। এখানে কি ডেপ্রিসিয়েশনটা বেশি? কোথায় ডেপ্রিসিয়েশন কম? আমার ট্যাক্স স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশন কম। তো তখন কি ক্রিয়েট হচ্ছে? তখন কিন্তু আমার এই ট্যাক্সেবল, যেটা আমরা এখানে লিখছিলাম যে ট্যাক্স পেয়েবল, এই ট্যাক্স পেয়েবল কি হয়ে যাবে? ট্যাক্স পেয়েবল বেড়ে যাবে। ট্যাক্স পেয়েবল বেড়ে যাবে কম্পেয়ার টু হোয়াট? ইনকাম ট্যাক্স এক্সপেন্স। ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। এখন ডেফার্ড ট্যাক্স অ্যাসেট কখন ক্রিয়েট হচ্ছে? ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট হচ্ছে জাস্ট দ্য অপোজিট থিং, যখন আমার এই যেটা ইনকাম, আচ্ছা, ইনকাম ট্যাক্স এক্সপেন্স এটা যখন স্মলার, ইনকাম ট্যাক্স এক্সপেন্স যখন স্মলার কম্পেয়ার টু হোয়াট? ট্যাক্সেস পেয়েবল। এটা যখন হবে তখন কি ক্রিয়েট হয়? ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট হয়। কেন ক্রিয়েট হচ্ছে? হোয়াই ইজ অ্যাসেট? কারণ আমি ট্যাক্স বেশি দিচ্ছি। আই এম পেইং মোর ট্যাক্সেস কম্পেয়ার টু হোয়াট? আমার অ্যাকাউন্টিং প্রফিট অনুযায়ী যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স আসার কথা, সেই তুলনায় আমি কি দিচ্ছি? ট্যাক্সেস পেয়েবল বা আমার ট্যাক্স বেশি হচ্ছে। এখন কেন এটা বেশি হচ্ছে? একটু আগে আমি আপনাকে বলেছিলাম আনআর্নড রেভিনিউ কথা বলছিলাম না? আনআর্নড রেভিনিউ কথা বলছিলাম। তারপর যে ট্যাক্স লস ক্যারি ফরওয়ার্ড, এগুলোর কারণে হতে পারে। ঠিক আছে? আচ্ছা, দিস আর গুড এক্সাম্পল। আনআর্নড রেভিনিউর কারণে হতে পারে। আমি ওয়ারেন্টির ব্যাপারে একটু আগে বলছিলাম, ট্যাক্স লস ক্যারি ফরওয়ার্ড এটা বলছিলাম। সো দিস আর প্রাইমারি রিজন যে যেটার কারণে কি ক্রিয়েট হয়? ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট হয়। এই ডেফার্ড ট্যাক্স অ্যাসেটটাকে আবার আরেকটা নাম আছে, যেটাকে বলা হয় ডিডাক্টিবল ট্যাক্স ডিফারেন্সেস। কেন ডিডাক্টিবল? কারণ হচ্ছে এই ডেফার্ড ট্যাক্স অ্যাসেটটা, একটু আগে আমি আপনাকে দেখাচ্ছিলাম, আমরা যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স ক্যালকুলেট করি, এটার ইকুয়েশন কি? ট্যাক্সেস পেয়েবল প্লাস চেঞ্জেস ইন ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। এই যে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি আমার কি বাড়ায়? ইনকাম ট্যাক্স এক্সপেন্সকে বাড়ায়। আর মাইনাস চেঞ্জেস ইন ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট কি করে? আমার ইনকাম ট্যাক্স এক্সপেন্সকে কমায়। কি হচ্ছে এটা? ডিডাক্ট হচ্ছে। মাইনাস মানে কি করা? ডিডাক্ট করা। এই জন্য এটাকে আবার কি বলা হয়? ডিডাক্টিবল ট্যাক্স ডিফারেন্সেস বলা হয়। ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে মেইন আইডিয়া। এখন আমরা এই ডেফার্ড ট্যাক্স অ্যাসেট আর ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি, এটাকে আমরা আরেকটা লেন্সের মাধ্যমে দেখবো, সেটা হচ্ছে অ্যাসেট আর লায়াবিলিটি পার্সপেক্টিভ থেকে। মানে জাস্ট আমরা একটা অ্যাসেটের ক্যারিং ভ্যালু আর ট্যাক্স বেস, এই দুটোর অ্যামাউন্ট জেনে আমরা কি কনক্লুড করতে পারি কিনা ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হবে নাকি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হবে। ঠিক আছে? আচ্ছা, আমি আপনাকে আহ একটা একটা বলার চেষ্টা করি। ফর এক্সাম্পল ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের সাথে কে কানেক্টেড? অ্যাসেট কানেক্টেড। ঠিক আছে? আচ্ছা, এটার দিকে তাকাবেন, আমি এটাকে কিভাবে এক্সপ্লেন করি একটু খেয়াল করেন। আচ্ছা,
আমরা বলছিলাম যে ডেপ্রিসিয়েশনের যে নেচার স্ট্রেট লাইনের এক্সিলারেটেড, এটা কারণে কমনলি কি ক্রিয়েট হয়, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হয়। আচ্ছা, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ সে আপনি 1,000 টাকার অ্যাসেটে ডেপ্রিসিয়েশন চার্জ করেছেন 100, তাহলে এখন ক্যারিং ভ্যালু কত, 900। আর ট্যাক্স স্টেটমেন্টে 1,000 টাকার অ্যাসেটে আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করেছেন কত, 200। এখানে ট্যাক্স বেস কত, 800। আমরা অলরেডি ইনকাম স্টেটমেন্টের পার্সপেক্টিভ থেকে দেখিয়েছি যে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে কি ক্রিয়েট হচ্ছে, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হচ্ছে, বিকজ ইউ উইল হ্যাভ টু পে মোর ট্যাক্সেস বিকজ ইউ আর পেইং নাও লেস ট্যাক্সেস। আচ্ছা, এখন দেখেন তো, এটার নাম হচ্ছে ক্যারিং ভ্যালু, এটার নাম হচ্ছে ট্যাক্স বেস। হুইচ ওয়ান ইজ বিগার, ক্যারিং ভ্যালু বিগার অর ট্যাক্স বেস বিগার? কোনটা বিগার, এটা পাচ্ছেন কিনা? ক্যারিং ভ্যালু বিগার, ট্যাক্স বেস স্মলার। এই ক্ষেত্রে কি ক্রিয়েট হয় বলছিলাম, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হয়। কিভাবে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হচ্ছে, বিকজ আপনি হায়ার ডেপ্রিসিয়েশন চার্জ করছেন ট্যাক্স স্টেটমেন্টে, হায়ার ডেপ্রিসিয়েশন রেজাল্টস ইন লোয়ার ট্যাক্সেস পেয়েবল, lower taxes payable compared to what, income tax expense। ইনকাম ট্যাক্স এক্সপেন্সের তুলনায় আপনার ট্যাক্সেস পেয়েবল কি হচ্ছে, কম হচ্ছে। এই কারণে কি ক্রিয়েট হচ্ছে, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে আমরা অ্যাসেট লায়াবিলিটি পার্সপেক্টিভ থেকে বুঝে থাকি। আচ্ছা, নেক্সট থিং, সো এটা যদি উল্টো হয়, যেভাবে আমি বলছিলাম যে মানে সাবসিকুয়েন্ট ইয়ার্স এ, লেটার ইয়ার্স এ, ইয়ার 5 অর ইয়ার 6, তখন কিন্তু দেয়ার ইজ এ চান্স দ্যাট আপনার কি হবে, ক্যারিং ভ্যালু অফ অ্যাসেট ইজ লেস দেন দ্য ট্যাক্স বেস, তখন কি ক্রিয়েট হতে পারে, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আনআর্নড রেভিনিউ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ট্যাক্স স্টেটমেন্ট। ঠিক আছে? আচ্ছা, আনআর্নড রেভিনিউ, আচ্ছা এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা ট্যাক্স স্টেটমেন্ট। আনআর্নড রেভিনিউতে যেহেতু কোম্পানি ট্যাক্স বলছে যে এটা আপনাকে কোথায় দেখাতে হবে, ট্যাক্স পারপাসে রেভিনিউ হিসেবে শো করতে হবে যখন আপনি ক্যাশ ফ্লো পাচ্ছেন তখন। তার মানে আপনি কিন্তু ট্যাক্স বেশি দিয়ে দিচ্ছেন, কারণ আপনাকে এখন এটার উপর ট্যাক্স দেওয়া লাগছে। সো ট্যাক্সেস পেয়েবল ইজ বিগার কম্পেয়ার টু হোয়াট, ইনকাম ট্যাক্স এক্সপেন্স। তাহলে আপনার এই জায়গায় কি ক্রিয়েট হচ্ছে, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট হচ্ছে, বিকজ ইউ আর পেইং মোর ট্যাক্সেস কম্পেয়ার টু হোয়াট ইজ ইনকাম ট্যাক্স এক্সপেন্স। আর ব্যালেন্স শিটে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটা যদি লায়াবিলিটিস হয়, আপনি এখানে কি দেখান, আনআর্নড রেভিনিউ। এটা কার ভ্যালু, একটা লায়াবিলিটির ক্যারিং ভ্যালু, একটা লায়াবিলিটির কি ভ্যালু, ক্যারিং ভ্যালু। আচ্ছা, ট্যাক্স বেসে তো আপনি আর এটাকে দেখাচ্ছেন না, কারণ এটার উপর আপনি কি চার্জ করবে, মানে এটাকে তো আপনি ইনকাম হিসেবে শো করে ফেলেছেন, কোনটাকে, আনআর্নড রেভিনিউকে। সো ইউ ক্যান থিঙ্ক অফ যে আনআর্নড রেভিনিউ পারপাস আমরা এখানে কি দেখাচ্ছি, 0 দেখাচ্ছে, তাহলে এটার নাম কিন্তু ট্যাক্স বেস। তাহলে ক্যারিং ভ্যালুটা ট্যাক্স বেসিস চেয়ে আনআর্নড রেভিনিউর ক্ষেত্রে বড় হচ্ছে কিনা, লায়াবিলিটি এটার ক্ষেত্রে, মানে যেটা আমরা আনআর্নড রেভিনিউ, এটার ক্ষেত্রে ক্যারিং ভ্যালু ট্যাক্স বেসের চেয়ে কি হচ্ছে, বড় হচ্ছে। এই জন্য এখানে কি ক্রিয়েট হচ্ছে, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আমরা পার্মানেন্ট ডিফারেন্সেস এর কথা বলছিলাম। ফর এক্সাম্পল, ইন্টারেস্ট রিসিভড অন মিউনিসিপাল বন্ড, এটা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ অবভিয়াসলি আপনাকে রেভিনিউতে শো করতে হবে অ্যাজ এন ইনকাম, বা ট্যাক্স বলছে এটা
নন ট্যাক্সেবল ইনকাম, মানে এটা ট্যাক্সের পারপাসে ইনকাম হিসেবে আসবে না। তাহলে এই কারণে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর ট্যাক্স স্টেটমেন্টের যে প্রফিট, এই প্রফিটের মধ্যে একটা কি ক্রিয়েট হচ্ছে, পার্মানেন্ট ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। কি ক্রিয়েট হচ্ছে? পার্মানেন্ট ডিফারেন্সেস ক্রিয়েট হচ্ছে। ওকে, সো এই কারণে মানে আপনি যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স দিয়ে থাকেন, এই ইনকাম ট্যাক্স এক্সপেন্স এটাকে যদি আপনি আপনার আর্নিংস বিফোর ট্যাক্সেস দিয়ে ডিভাইড করেন, আপনি যেটা পান সেটার নাম হচ্ছে ইফেক্টিভ ট্যাক্স রেট। এই ইফেক্টিভ ট্যাক্স রেটটা এই কারণে, মানে এই ডিফারেন্সেস গুলোর কারণে কখনো আপনার লেজিসলেশনে যেটা স্ট্যাচুটরি ট্যাক্স রেট, মানে বলা হয় না যে এই কোম্পানিকে 40% ট্যাক্স দিতে হয়, তো কখনো আপনি এই ইফেক্টিভ ট্যাক্স রেট আর স্ট্যাচুটরি ট্যাক্স রেট এই দুটোর মধ্যে কি পাবেন না, সিমিলারিটি পাবেন না। কিসের কারণে? এই পার্মানেন্ট ডিফারেন্সেস এর কারণে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যেটা মেইন প্রবলেম সলভ করা জানতে হবে সেটা হচ্ছে ট্যাক্স এক্সপেন্সের ক্যালকুলেশন, যেটা আমি একটু আগে বারবার দেখাচ্ছিলাম কিভাবে ক্রিয়েট হয়। ট্যাক্স পেয়েবল প্লাস চেঞ্জেস ইন ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি মাইনাস চেঞ্জেস ইন ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। এই ট্যাক্স এক্সপেন্সটা আপনি কোথায় দেখতে পান? আপনি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাকাউন্টিং আর্নিংস বিফোর ট্যাক্সেস এর পরে ট্যাক্স এক্সপেন্স দেখতে পান, সেটা কিন্তু এইভাবে আসে। ঠিক আছে, আমি আজকের ক্লাসে দেখাচ্ছি না, আমি পরের ক্লাসে হয়তো একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ওপেন করে দেখাবো, আপনি এই এই ইকুয়েশনের অ্যাপ্লিকেশন আপনি দেখতে পাবেন। ঠিক আছে, বাট আজকের ক্লাসে আমরা এটাকে একটু অ্যাপ্লাই করা শিখবো। ওকে, আচ্ছা, সো লেটস লুক এট আ কম্প্রিহেন্সিভ এক্সাম্পল। Firebird Corporation is a new subsidiary set up at the start of the year by its parent company, রেইথ ইনকর্পোরেটেড। সো প্যারেন্ট কোম্পানি হচ্ছে রেইথ ইনকর্পোরেটেড, আর আমরা যে কোম্পানি কাজ করব সেই কোম্পানিটা হচ্ছে ফায়ারবার্ড কর্পোরেশন। সো ফায়ারবার্ডের স্ট্যাচুটরি ট্যাক্স রেট হচ্ছে 30%। আমি একটু আগে বলছিলাম স্ট্যাচুটরি ট্যাক্স রেট হচ্ছে গভর্নমেন্ট যেটা অ্যাপ্লাই করেছে, যে হুইচ কোম্পানি উইল পে ট্যাক্স হুইচ রেট, যেটা আপনি ক্যালকুলেট করেন কিসের উপর? আপনার ট্যাক্সেবল ইনকামের উপর। এই ট্যাক্স স্টেটমেন্টে ক্যালকুলেট করেন, সেটা হচ্ছে স্ট্যাচুটরি ট্যাক্স রেট। আচ্ছা, ইট হ্যাজ নো পার্মানেন্ট টাইমিং ডিফারেন্সেস, মানে একটু আগে যেটা বলছিলাম যে দেয়ার আর সাম কেসেস যেখানে পার্মানেন্ট ডিফারেন্সেস হয়, এরকম কোনো বিষয় নাই। আচ্ছা, ট্যাক্স রিটার্ন অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট আর প্রেজেন্টেড ফর দ্য ফার্স্ট 3 years অফ ইটস অপারেশন। আচ্ছা, এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই কোম্পানিটার ট্যাক্স রিটার্ন, আর নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এখন প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আচ্ছা, কোশ্চেন আমরা যাওয়ার আগে আরো কিছু এডিশনাল ইনফরমেশন দেখি কোম্পানি কি বলছে। ফায়ারবার্ড ইয়ার ওয়ানে $40 million একটা প্রপার্টি প্ল্যান এর ইকুইপমেন্ট পারচেস করেছিল, যে প্রপার্টি প্ল্যান এর ইকুইপমেন্টটা ডেপ্রিসিয়েট করা হয়েছিল স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশনে 5 years এর জন্য, বা ট্যাক্স পারপাসে এটা ডেপ্রিসিয়েশন হচ্ছে আচ্ছা, ট্যাক্স পারপাসে এটা ডেপ্রিসিয়েশন। আচ্ছা, এগেইন স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন বা ট্যাক্স পারপাস এটাকে ডেপ্রিসিয়েশন করা হয়েছে 4 years এর, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এটা হচ্ছে 5 years এর। আচ্ছা, এটার কোনো রেসিডুয়াল ভ্যালু নাই। To keep it simple, Firebird estimates that warranty expense will be 5% of the gross revenue. একটু আগে আমি ওয়ারেন্টি এক্সপেন্সের ব্যাপারে বলছিলাম যে তাদের অ্যাকাউন্টিং পারপাসে তারা গ্রস রেভিনিউর 5% কি হিসেবে চার্জ করে? ওয়ারেন্টি এক্সপেন্স হিসেবে শো করে। For this example, we assume all of its year-end liability values for warranties are likely to pass through future tax return as the expenditure is incurred. আচ্ছা, দ্য আইডিয়া হচ্ছে আমি একটু আগে যেটা বলছিলাম
যে এখানে তো আপনি ওয়ারেন্টির জন্য এক্সপেন্স রেখেছেন। এখন এক্সপেন্স যদি আপনি পুরোপুরি ইউটিলাইজ না করেন, আপনি 5,000 টাকার প্রভিশন রেখেছেন, এখন আপনি ইউজ করেছেন 3,000 টাকার ওয়ারেন্টি এক্সপেন্স, তাহলে বাকি যে 2,000 টাকাটা সেটা পরবর্তী যে ওয়ারেন্টি প্রভিশন পরের ইয়ারে যাবে সেটাতে অ্যাড হয়ে যাবে 2,000 টাকাটা। মানে আমি যেটা প্রভিশন সেটা কি হবে না, এক্সপেন্স হবে না, মানে যেটা রিমেইনিং থাকছে সেটা পরের ইয়ারে কিসে অ্যাড হবে, প্রভিশনে অ্যাড হবে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য রেভিনিউ ফিগার অ্যান্ড দ্য এক্সপেন্স ফিগার বিটুইন দিস টু স্টেটমেন্ট। প্রথম ডিফারেন্সটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে কি পারপাসে, ট্যাক্স পারপাসে, আর এটা হচ্ছে কি পারপাসে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর পারপাসে। ইউ সি এভরি ইয়ার ডিফারেন্সেস আছে। ডিফারেন্সেসটা কেমন আমরা দেখি। এখানে ইয়ার ওয়ানে হচ্ছে 5,000, ইয়ার টুতে 6,000, ইয়ার থ্রিতে হচ্ছে 7,000, না 6,500। আচ্ছা, এই ডিফারেন্সেসটা কেন হলো? এই ডিফারেন্সেসটা হলো যে কোম্পানি কি করে, তার গ্রস রেভিনিউর 5% কেটে রাখে। কি করার জন্য? আপনার ওয়ারেন্টির একটা প্রভিশন করার জন্য কেটে রাখে। এই জন্য আপনি 5% করে কম দেখতে পাচ্ছেন। দেখেন 1,00,000-এর 5% কত, 5,000। 1,20,000-এর 5% কত, 6,000। 1,30,000-এর 5% কত, 6,500। আপনি 1,00,000 মাইনাস 5,000, 95,000 ট্যাক্স ইনকাম স্টেটমেন্টে দেখতে পাচ্ছেন। 1,20,000 মাইনাস 6,000, 1,14,000 আপনি ইনকাম স্টেটমেন্টে দেখতে পাচ্ছেন। 1,30,000 মাইনাস 6,500, 1,23,500 আপনি ইনকাম স্টেটমেন্টে দেখতে পাচ্ছেন। বাট আমি একটু আগে আপনাকে বলছিলাম যে এরকম কোন ডিডাকশন কে অ্যালাউ করে না, ট্যাক্স অথরিটি অ্যালাউ করে না। সো ট্যাক্স অথরিটি পারপাস আপনি কত রেভিনিউ দেখতে পাচ্ছেন, টোটাল রেভিনিউটা আপনি দেখতে পাচ্ছেন 1,00,000, 1,20,000, 1,30,000 টোটালটা আপনি দেখতে পাচ্ছেন, রাইট? আপনি কি দেখতে পাচ্ছেন না, মানে আফটার ডিডাকশন আপনি দেখতে পাচ্ছেন না, টোটালটা দেখতে পাচ্ছেন। দিস ইজ নাম্বার ওয়ান। কস্ট অফ সেলস এ কোনো তফাৎ নাই, এই আদার এক্সপেন্স এ কোনো তফাৎ নাই। ডেপ্রিসিয়েশন আমরা একটা তফাৎ দেখতে পাচ্ছি। আমরা অ্যাকাউন্টিং এ ডেপ্রিসিয়েশন দেখতে পাচ্ছি 8,000 করে, আর এস্টেট লাইনে আপনার ট্যাক্স পারপাসে ডেপ্রিসিয়েশন দেখতে পাচ্ছি কত করে, 10,000 করে। ডেপ্রিসিয়েশনের কেন তফাৎটা হলো? কারণ ট্যাক্স পারপাসে বলা হয়েছিল যে আমরা ডেপ্রিসিয়েশন করি কয় বছরে, 4 বছরে। কয় বছরে? 4 বছরে। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর পারপাসে কয় বছরে ডেপ্রিসিয়েশন করি, 5 বছরে। তো 5 বছরে যদি ডেপ্রিসিয়েশন করি, আমার মেশিনটা কত ভ্যালুর, 40 মিলিয়ন। সো 40 মিলিয়ন ডিভাইডেড বাই 5, পার ইয়ারে ডেপ্রিসিয়েশন কত হয়, 8 মিলিয়ন করে, রাইট? এটা কোন পারপাসে? ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পারপাসে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং মানে ইনকাম স্টেটমেন্ট। এই জন্য আপনি 8, 8, 8 করে আপনি ডেপ্রিসিয়েশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটা থাউজেন্ডটা, তো এই জন্য মিলিয়ন, মানে এটা টোটাল হচ্ছে মিলিয়ন। আর ট্যাক্স পারপাসে বলা হয়েছিল কি 4 বছর আমি ডেপ্রিসিয়েশন করি, মানে আমি বেশি করে ডেপ্রিসিয়েশন করি, না এক্সিলারেটেড কাইন্ড অফ, বাট নট এক্স্যাক্টলি এক্সিলারেটেড। 40 মিলিয়ন এটাকে ডেপ্রিসিয়েট করে কিভাবে, 4 বছরে। তাহলে এভরি ইয়ার কত হয়, 10 করে। এই জন্য আপনি ডেপ্রিসিয়েশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, ট্যাক্স পারপাস বলছে যে আপনি ওয়ারেন্টি বাবদ কি দেখাতে পারবেন, অ্যাকচুয়াল কস্টটা দেখাতে পারবেন। এই যে অ্যাকচুয়াল কস্ট যেটা হয়েছে সেটা সে দেখাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়াল ওয়ারেন্টি কস্ট 2,000, 5,000, 8,000। বাট এখানে কিন্তু আপনি সেরকম ওয়ারেন্টি কোনো এক্সপেন্স আপনি দেখতে পাচ্ছেন না, কোথায়, ইনকাম স্টেটমেন্টে, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু কারণ সে কি করেছে, ওই যে রেভিনিউ থেকে একটা প্রভিশন বাবদ সেপারেট করে রেখেছে, রেভিনিউ থেকে প্রভিশন বাবদ। বাট এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অ্যাকচুয়াল ওয়ারেন্টি এক্সপেন্স। আর ইন্টারেস্ট এক্সপেন্সের কোনো তফাৎ নাই। ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাজ ইট ইজ সিমিলার। আপনার ট্যাক্সেবল ইনকাম এটা দেখতে পাচ্ছেন, আর ট্যাক্স পেবল। আচ্ছা, আমাদের যেটা জানতে হবে
এই ট্যাক্স এক্সপেন্স যেটা ইনকাম স্টেটমেন্টে দেখা যাচ্ছে, ইনকাম ট্যাক্স এক্সপেন্স, এটা সে কিভাবে ক্যালকুলেট করেছে? আইডিয়ালি সেটা যেটা হওয়ার কথা সেটা হচ্ছে ট্যাক্সেস পেয়েবল প্লাস চেঞ্জেস ইন ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি মাইনাস চেঞ্জেস ইন ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। সো এটা তো রেডিমেড আমাদেরকে দেওয়া আছে। এই যে ট্যাক্স স্টেটমেন্টে ট্যাক্সেবল ইনকামের উপর স্টেট 30% করে কি ক্যালকুলেট করা হয়েছে, ট্যাক্স পেয়েবল ক্যালকুলেট করা হয়েছে, এটা ডিরেক্টলি আমাদেরকে দেওয়া আছে। So, আমাদের যেটা প্রবলেম সলিউশন সেটা হচ্ছে আমাদের ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিটা ক্রিয়েট করতে হবে, ডেফার্ড ট্যাক্স অ্যাসেটটা ক্যালকুলেট করতে হবে, এবং দেখাতে হবে যে আমরা ট্যাক্স পেয়েবলের সাথে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিটা প্লাস করলে, ডেফার্ড ট্যাক্স অ্যাসেটটা মাইনাস করলে আমরা এই ইনকাম ট্যাক্স এক্সপেন্সটা দেখাইতে পারি। এটা দেখাইতে পারলে আমার কাজ শেষ। দ্যাট ইজ দ্য মেইন আইডিয়া অফ দিস প্রবলেম। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখি যে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি এটা ক্যালকুলেশন কোত্থেকে আসছে, এটা ক্যালকুলেশন কেন আসছে। এটা ক্যালকুলেশন আসছে মূলত হচ্ছে ডেপ্রিসিয়েশনের কারণে। আমরা দেখলাম যে দুটো জায়গায় ডেপ্রিসিয়েশনে কি আছে, তফাৎ আছে। এক জায়গায় 10 মিলিয়ন করে, আরেক জায়গায় কত আসে, 8 মিলিয়ন করে, রাইট? আচ্ছা, এখন কিভাবে ক্যালকুলেট করবো আমরা একটু দেখি। আচ্ছা, আহ আমাদের কাছে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5 আছে। আচ্ছা, আমি যদি এখানে একটা ইয়ার 0 চিন্তা করি, আমার অ্যাসেটের অরিজিনাল ক্যারিং ভ্যালু কত ছিল, ট্যাক্স বেস কত ছিল, 40 মিলিয়ন। কোনটা 40 মিলিয়ন? এই 40 মিলিয়নটা। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু আগে কি ক্যালকুলেট করলাম, অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা বললাম যে 5 ইয়ারে আমরা ডেপ্রিসিয়েশন করব, তাহলে 8 মিলিয়ন করে কি হবে, এভরি ইয়ারে ডেপ্রিসিয়েশন হবে। তাহলে ক্যারিং ভ্যালুতে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইয়ারে আমি যদি 8 মিলিয়ন ডেপ্রিসিয়েশন চার্জ করি, 40 থেকে 8 বাদ দিলে আমি কত পাই, ক্যারিং ভ্যালু পর ইয়ার 1-এ 32। ব্যালেন্স কত থাকলো, 32। ইয়ার 2-তে আমি আরো 8 মিলিয়ন ডেপ্রিসিয়েশন চার্জ করলাম, তাহলে ইয়ার 2-এ 32 এর পরে আমি কত পাবো, 24 পাবো। ইয়ার 3-তে আমি আরো 8 মিলিয়ন ডেপ্রিসিয়েশন চার্জ করলাম, তাহলে কত পাবো, 16 মিলিয়ন পাবো। ইয়ার 4-এ আরো 8 মিলিয়ন ডেপ্রিসিয়েশন চার্জ করবো, কত পাবো, 8 মিলিয়ন ভ্যালু থাকবে, ক্যারিং ভ্যালু, রাইট? আচ্ছা, ইয়ার 5-এ আমি আরো 8 মিলিয়ন ডেপ্রিসিয়েশন চার্জ করলাম, ইয়ার 5-এ তাহলে ক্যারিং ভ্যালু কত থাকে, 0। দ্যাট ইজ ইয়ার 0। ইউ গেট দিস? আচ্ছা, নেক্সট হচ্ছে ট্যাক্স বেস। ট্যাক্স বেসে আমার শুরুটা তো হয়েছিল 40 মিলিয়ন দিয়ে, বাট আমি ট্যাক্সের জন্য ডেপ্রিসিয়েশন চার্জ করছি কত করে, এই 10 মিলিয়ন করে। তাহলে ইয়ার 1 শেষে আমি 10 মিলিয়ন যদি চার্জ করি, আমার ট্যাক্স বেসে কত থাকবে, 30। ইয়ার 2-তে আমি আরো 10 মিলিয়ন চার্জ করলাম, কত থাকবে, 20। ইয়ার 3-তে আমি আরো 10 মিলিয়ন চার্জ করলাম, কত থাকবে, 10। ইয়ার 4 আমি 10 মিলিয়ন ডেপ্রিসিয়েশন চার্জ করলাম, কত থাকলো ইয়ার 4 শেষে, 0। ক্লিয়ার? আচ্ছা, দিস ইজ সিম্পল ক্যালকুলেশন অফ দ্য ক্যারিং অ্যামাউন্ট অ্যান্ড দ্য ট্যাক্স বেস। এটা আপনার প্রিরিকুইজিট রিডিং এ আপনি দেখেছেন, ইফ ইউ হ্যাভ গন থ্রু। আচ্ছা, বাট আমরা সেটাকে এজিউম করছি না যে আপনি ওটা দেখেছেন, বাট আমরা ক্যালকুলেশনটা দেখিয়েছি এভাবে আপনার কিভাবে ব্যালেন্সটা আপনার মুভ করে। আচ্ছা, এখন আমরা একটু আগে একটা ইকুয়েশন আপনাকে দেখাচ্ছিলাম যে অ্যাসেটের ক্ষেত্রে ক্যারিং ভ্যালু যখন ট্যাক্স বেসের চেয়ে বড় হয় তখন কি ক্রিয়েট হয়, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হয়। এগ্রি? আচ্ছা, এখন দেখেন তো এই অ্যাসেটের ক্ষেত্রে মানে অ্যাসেটের ডেপ্রিসিয়েশন তো অ্যাসেটের ক্ষেত্রে আমরা এগুলো তো অ্যাসেটের ভ্যালু নাকি? আচ্ছা, ক্যারিং ভ্যালু ট্যাক্স বেসের চেয়ে বড় কিনা, 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 এভরি কেস। তাহলে এখানে যেটা ক্রিয়েট হবে সেটা কি, এখান থেকে কি ক্রিয়েট হবে, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হবে। এখন আমরা সেটা কিভাবে ক্যালকুলেট করব? সো এখানে যে ডিফারেন্সেসটা 32,000 মাইনাস 30,000, এখানে কত আসছে, 2,000। এখানে 24,000 মাইনাস 20,000 কত আসছে, 4,000। এভাবে 6,000, এভাবে 8,000।
এটার উপর আমাদেরকে ট্যাক্সের যেটা স্ট্যাচুটরি ট্যাক্স রেট 30%, এটা অ্যাপ্লাই করতে হবে। সো 2000-এর 30% কত? 600। 4000-এর 4000 মাল্টিপ্লাই বাই 30% কত? 1200। 6000-এর 30% কত? 1800। 8000-এর 30% কত? 2400। এখানে তো আর আসছে না। আচ্ছা, আমার কিন্তু লাগবে, এটার নাম হচ্ছে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। আমার কিন্তু লাগবে চেঞ্জেস ইন ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। তাহলে আমি কিভাবে সেটা ক্যালকুলেট করবো? সো আমার জিরোতে তো কোনো ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ছিল না, মানে জিরোতে। তাহলে ইয়ার ওয়ানে আমার নতুন করে আসলে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি কত ক্রিয়েট হয়েছে? 600। আর ইয়ার টু এ টোটাল ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 1200, বাট আগে থেকে তো আমার 600 ছিল। তাহলে নতুন করে ক্রিয়েট হয়েছে কত? 600। এইভাবে আমরা দেখতে পাচ্ছি এভরি ইয়ারে কত ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হচ্ছে, +600 +600 এইভাবে। ঠিক আছে, বাট হোয়াট অ্যাবাউট ইয়ার 5? ইয়ার 5-এ আমার ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ভ্যালু কিন্তু 0, বাট হোয়াট অ্যাবাউট চেঞ্জেস ইন ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি? আমার যে চেঞ্জেসটা কত হবে? এখানে আমার টোটাল কত? 2400। সো 2400 এর সাথে এখানে চেঞ্জেসটা কত? -2400। ওকে, তাহলে আমাদের কোন কাজটা হয়ে গেল? আমাদের যে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি যে কাজ, সেটা হয়ে গেল। আই মিন দিস পার্ট ইজ ডান। তাহলে কোনটা বাকি আছে? ডেফার্ড ট্যাক্স অ্যাসেটের পার্টটা বাকি আছে। স্যার সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। দ্যাট কামস উইথ ওয়ারেন্টি। এখানে আমরা ওয়ারেন্টিতে আসি। আচ্ছা, সো ওয়ারেন্টির ব্যাপারে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি বলছে আর ট্যাক্স অ্যাকাউন্টিং কি বলছে? আমরা একটু আগে বলছিলাম যে ট্যাক্স অ্যাকাউন্টিং বলছে যে আপনি কি করতে পারবেন না, আপনি ওয়ারেন্টি প্রভিশন করতে পারবেন না, আপনি ওয়ারেন্টির অ্যাকচুয়াল এক্সপেন্স দেখাইতে পারবেন, কোনো এস্টিমেটেড এক্সপেন্স দেখানো যাবে না। বাট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমরা কি করছি? একটা প্রভিশন করে ইনকাম থেকে সেপারেট করে ফেলছি। তো যেটা হচ্ছে আই এটা হচ্ছে এভরি ইয়ার প্রভিশন। আমি একটু আগে দেখাচ্ছিলাম 5000, 6000, 6500। আর অ্যাকচুয়াল এক্সপেন্স হচ্ছে কত? 2000, 5000, 8000। এখন এই প্রভিশনের ব্যালেন্সটা কিভাবে, এই রিমেম্বার প্রভিশন ইজ এ লায়াবিলিটি, রাইট? মানে প্রভিশনটাকে আমরা কোথায় দেখাই? লায়াবিলিটিতে দেখাই। আচ্ছা, প্রভিশনের ব্যালেন্সটা আমরা একটু কনফার্ম করি। আচ্ছা, এট দ্য স্টার্ট অফ দ্য পিরিয়ড আমার ওয়ারেন্টি লায়াবিলিটি 0। আমি নতুন করে প্রভিশন করলাম কত? এই 5000 নতুন করে প্রভিশন করলাম। এখান থেকে আমি এক্সপেন্স করলাম কত? 2000। তাহলে 0 + 5000 - 2000। এন্ড অফ দ্য ইয়ারে প্রভিশন কত থাকে? 2000। মানে ওয়ারেন্টি লায়াবিলিটিতে আমি কত দেখাবো? 3000। 5000 - 2000, 3000। আমরা বলছিলাম একটু আগে, কোশ্চেনে বলা ছিল যে ওয়ারেন্টিটাকে কি করা হয়? পাস থ্রু করা হয় ফিউচার ট্যাক্স রিটার্নে। তাহলে এই 3000 পরের ইয়ার কি হবে? অ্যাড হবে বিগিনিং লায়াবিলিটি হিসাবে। নতুন করে প্রভিশন কত? 6000। 3 + 6 9000। আমরা এক্সপেন্স করলাম 5000, তাহলে রিমেনিং কত থাকলো? 4000। এই 4000 আবার পরের ইয়ারে কি হবে? বিগিনিং লায়াবিলিটি হবে। নতুন করে আমরা প্রভিশন করলাম কত? 6.5। আমার কাছে টোটাল কত আছে? 10,500 টাকা ব্যালেন্স। আমি খরচ করলাম কত? 8000। আমার কত থাকলো লায়াবিলিটি? 2500। আচ্ছা, তাহলে এখন যদি আমরা লায়াবিলিটি ব্যালেন্সটা দেখি আহ এভাবে, এই যে আপনি 3000, 4000, 2500 আপনি দেখতে পাচ্ছেন, এই ব্যালেন্সটা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ব্যালেন্স, মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ব্যালেন্স। কিসের ব্যালেন্স? ওয়ারেন্টির লায়াবিলিটির ব্যালেন্স। সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ যদি আপনি ওয়ারেন্টি লায়াবিলিটি ব্যালেন্স দেখে থাকেন, সেটা না, এই যে আপনি ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, সরি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আপনি ওয়ারেন্টি লায়াবিলিটি যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এই ব্যালেন্সকে আমরা কি বলবো? ক্যারিং ভ্যালু অফ দ্য লায়াবিলিটি। কি বলবো? ক্যারিং ভ্যালু অফ দ্য লায়াবিলিটি। কারণ আমরা বলছিলাম যে ব্যালেন্স শিটে অ্যাসেট বা লায়াবিলিটির নেট অফ ট্যাক্সেস আমরা যে ভ্যালুটা দেখি সেটার নাম কি? ক্যারিং ভ্যালু। আর ট্যাক্স স্টেটমেন্টে যেটা দেখে থাকি ভ্যালু অ্যাসেট বা লায়াবিলিটি, সেটার নাম কি হবে? ট্যাক্স বেস। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা ক্যালকুলেট করলাম, মানে 3000, 4000 বা 2500, এই ব্যালেন্সটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমরা দেখেছি এটা ক্যারিং ভ্যালু অফ দ্য লায়াবিলিটিস লাইক দিস: 3000, 4000, 2500। ঠিক আছে,
বাট আমরা বলছিলাম যে এরকম কোন ওয়ারেন্টি প্রভিশন কে অ্যালাউ করে না, ওয়ারেন্টি প্রভিশন কে অ্যালাউ করে না, ওয়ারেন্টি প্রভিশন কে অ্যালাউ করে না, ট্যাক্স অথরিটি অ্যালাউ করে না, ইট ইজ নট অ্যালাউড। এটা যদি অ্যালাউ না করে থাকে, ওয়ারেন্টি প্রভিশন নামে ট্যাক্সে কোনো লায়াবিলিটি ক্রিয়েট হবে? লায়াবিলিটি ক্রিয়েট হবে না। তাহলে এই জন্য আপনি ট্যাক্স বেস গুলো কি দেখতে পাচ্ছেন? ওয়ারেন্টি লায়াবিলিটির জন্য 0 দেখতে পাচ্ছেন। So, আমরা লায়াবিলিটির ক্ষেত্রে কি পড়েছিলাম? লায়াবিলিটি লায়াবিলিটির ক্ষেত্রে আমরা পড়েছি একটু আগে যে ক্যারিং ভ্যালু যখন ট্যাক্স বেসের চেয়ে বড় হবে তখন কি ক্রিয়েট হবে? ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট হবে। ক্যারিং ভ্যালু যখন ট্যাক্স বেসের চেয়ে বড় হবে তখন কি ক্রিয়েট হবে? ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট হবে। So, আমরা কি ওয়ারেন্টির ক্ষেত্রে একই ব্যাপারটা দেখতে পাচ্ছি কিনা? ওয়ারেন্টির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? ওয়ারেন্টির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, ওয়ারেন্টি লায়াবিলিটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যারিং ভ্যালু ট্যাক্স বেসের চেয়ে বড়। তাহলে আমরা এই দুইটা ডিফারেন্স দেখে আমরা কি বলতে পারি এখানে কি ক্রিয়েট হয়েছে? ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট হয়েছে। তো ডেফার্ড ট্যাক্স অ্যাসেট যে ক্রিয়েট হয়েছে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? তো সেটা ক্যালকুলেট করার উপায় হচ্ছে প্রথমে আমাদের এই দুটো ডিফারেন্সেসটা ক্যালকুলেট করতে হবে। পজিটিভ ডিফারেন্স 3000 মাইনাস 0 3000, 4000 মাইনাস 0 4000, 2500 মাইনাস 0 2500। আচ্ছা, দেন আমাকে যেটা করতে হবে এই ডিফারেন্সের উপর আমার যে স্ট্যাচুটরি ট্যাক্স রেট 30% এটাকে অ্যাপ্লাই করতে হবে। 3000 30% কত? 900, 4000 30% কত? 1200, 2500 30% কত? 750, রাইট? আচ্ছা, একইভাবে আমরা একটুকে যেভাবে ক্যালকুলেট করছিলাম ডেফার্ড ট্যাক্স অ্যাসেট চেঞ্জেসটা ক্যালকুলেট করতে হবে। সো প্রথমে তো কোনো ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ছিল না, 0। তাহলে ফার্স্ট ইয়ারে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট নতুন কত ক্রিয়েট হলো? 900। সেকেন্ড ইয়ারে কত ক্রিয়েট হলো? 900 আর 1200 ডিফারেন্স 300। থার্ড ইয়ারে কত ক্রিয়েট হচ্ছে? 1200 আর 750, সেখানে তো কমে গেছে, তাহলে মাইনাস 450। এখন আমরা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট তৈরি হয়ে গেল, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি তৈরি আছে, ইনকাম ট্যাক্স পেয়াবল ট্যাক্স স্টেটমেন্ট থেকে রেডি করা আছে। আমরা একটু তিনটা নাম্বার কম্পেয়ার করে দেখি। এখানে আমাদের এই যে ট্যাক্সেস পেয়াবল, এখানে আমরা অ্যামাউন্ট গুলো নিয়ে আসি। আচ্ছা, এখানে 8865, 10458, 10955, এটা হচ্ছে ট্যাক্সেস পেয়াবল। এই যে ট্যাক্সেস পেয়াবল এই অ্যামাউন্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন, রাইট? এই অ্যামাউন্টটা, দিস অ্যামাউন্ট, রাইট? আচ্ছা, আমাদের ইকুয়েশনে কি ছিল? ইনকাম ট্যাক্স এক্সপেন্স মাইনাস ইজ ইকুয়াল টু ট্যাক্সেস পেয়েবল। এটার সাথে আরো কেন ট্যাক্স বাড়ে? কারণ আমার যখন ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি অ্যাড হয় তখন আমাকে বেশি ট্যাক্স দিতে হয়। কেন ট্যাক্স কমে? যখন আমার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট থাকে আমার ট্যাক্স কম দিতে হয়, রাইট? তাহলে আমরা ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি কি পজিটিভ পেয়েছিলাম কিনা এখানে দেখেন তো, নাকি নেগেটিভ পেয়েছি? নেগেটিভ পেলে তো অবভিয়াসলি কমবে। আচ্ছা, এই যে 600 600 600 এগুলো প্লাস 600 হচ্ছে 4 বছরের জন্য পজিটিভ, ইয়ার 5 এর জন্য কিন্তু আবার নেগেটিভ মাইনাস 2400। বাট এখানে আমাকে ক্যালকুলেশন দেখাতে হচ্ছে 3 বছরের। তাহলে এখানে আমরা প্লাস 600 প্লাস 600 প্লাস 600 আসলো, ঠিক আছে? আচ্ছা, হোয়াট এভার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, এখানে প্লাস 900 ছিল, তারপর প্লাস 300 ছিল, ইয়ার 3 তে কি ছিল? মাইনাস 450 প্লাস 900, সরি আমার চেঞ্জেস ইন লাগবে। আচ্ছা, এখানে চেঞ্জেসটা কত? হ্যাঁ, 900। তো এখানে হবে 900, তারপর এখানে 300, এখানে মাইনাস 450। আচ্ছা, ক্যান ইউ রিকল যে ইকুয়েশন একটা মাইনাস আছে, মানে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট আমার ট্যাক্সের এক্সপেন্স কি করে? কমাই। তাহলে আমার আসলে কি করতে হবে? এই প্লাস 900টা মাইনাস 900 হবে এখানে, এই মাইনাসের কারণে। এখানে যে প্লাস 300 এটা এখানে কি হবে? মাইনাস 300 হবে। আর এখানে যে মাইনাস 450 এটা মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 450 হবে। এখন আপনি 8865-র সাথে প্লাস 600 করেন, মাইনাস 900 করেন, ইউল গেট দিস, ইউল গেট দিস, ইউল গেট দিস।
ইন দিস ওয়ে আপনি ট্যাক্স এক্সপেন্সটা দেখতে পান কোথায়? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনি যে ইনকাম ট্যাক্স ট্যাক্স এক্সপেন্স দেখতে পান, এই যে এই অ্যামাউন্টটা যে আপনি দেখতে পান, এই অ্যামাউন্টটা এইভাবে আসে। ক্লিয়ার? এই অ্যামাউন্টটা কিভাবে আসে না, যেটা আপনি অন্যান্য কোর্সে করে থাকেন, যে এটার উপর ডিরেক্টলি কি করে থাকেন, পার্সেন্টেজ অ্যাপ্লাই করেন, স্ট্যাচুটরি ট্যাক্স রেট, এটা এখানে উপর কখনো কি অ্যাপ্লাই করা যাবে না, স্ট্যাচুটরি ট্যাক্স রেট অ্যাপ্লাই করা যাবে না। কি ট্যাক্স অ্যাপ্লাই করতে হয়? ইফেক্টিভ ট্যাক্স রেট অ্যাপ্লাই করতে হয়। তাহলে ইফেক্টিভ ট্যাক্স রেট কোনটা? ইফেক্টিভ ট্যাক্স রেট হচ্ছে এই ট্যাক্স এক্সপেন্স ডিভাইডেড বাই আর্নিংস বিফোর ট্যাক্সেস। এটা আমরা যখন নেক্সট ইয়ারে যখন 3 or 6 কোর্সে যাব, নেক্সট ইয়ারে আপনি যখন 3 or 3 কোর্স পড়বেন, তখন আপনি এই ইফেক্টিভ ট্যাক্স রেটের ব্যাপারে আরো ভালো জানবেন। ঠিক আছে? আচ্ছা। সো আমরা একটু করে আপনাকে দেখাই যে আমরা যে কাজটা করলাম সেই কাজটা কোথায় অ্যাপ্লাই করা হয়। আমরা একটু করে আপনাকে একটা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ওপেন করে দেখাই। So, আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে গেলাম, অ্যানুয়াল রিপোর্ট, ডাউনলোড, 24-25, আপনি ফাইন্যান্সিয়াল স্ট্যান্ড অ্যালোন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসেন 107। আচ্ছা, এটা পিডিএফ এর সাথে একটু ম্যাচ নাও করতে পারে, আমরা ট্রাই করি। 107 একটু আগে, 107, yeah, this one. ওকে, আচ্ছা, ইনকাম স্টেটমেন্ট কোথায়? ইয়া, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। এই যে আপনি ইনকাম ট্যাক্স এক্সপেন্স, এটা আমরা ক্যালকুলেশন আজকে শিখলাম। ঠিক আছে? আচ্ছা, এটা নোট নাম্বার কত? 28। এটা 28-এ চলে যান। 28-এ গেলাম। আসেন। এই যে এই কারেন্ট ট্যাক্স এক্সপেন্স, এটা আমরা কার অল্টারনেট নাম বলেছিলাম, কেন রিকল? কারেন্ট ট্যাক্স এক্সপেন্স, এটা কার অল্টারনেট নাম বলেছিলাম? মনে করতে পারছি না। আচ্ছা, কেন রিকল নাও? দেখা যায় এই যে আমরা ইকুয়েশনে ট্যাক্সেস পেয়েবল লিখলাম না, এটার অল্টারনেট নাম কি বলেছিলাম? কারেন্ট ট্যাক্স এক্সপেন্স। ঠিক আছে, পেয়েছেন এখানে? এই যে কারেন্ট ট্যাক্স এক্সপেন্স, ঠিক আছে, ট্যাক্স পেবলের সাথে কি করা হলো? ওই যে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি আর ডেফার্ড ট্যাক্স এক্সপেন্সের অ্যাডজাস্টমেন্ট করা হলো, রাইট? ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি কি হলে, এই পজিটিভ চেঞ্জ হলে এটা প্লাস করতে হয়, আর ডেফার্ড ট্যাক্স অ্যাসেট পজিটিভ চেঞ্জ হলে এটাকে কি করতে হয়? মাইনাস করতে হয়। ঠিক আছে? এখন এটা করলে, এটা গেল কিসের ক্যালকুলেশন? ইনকাম ট্যাক্স এক্সপেন্সের ক্যালকুলেশন, রাইট? আচ্ছা, এখানে আরো ডিটেলসে দেখাচ্ছে। আর আমি যেটা আপনাকে, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ব্যালেন্স শিটের লায়াবিলিটিতে কোথায় থাকে আর অ্যাসেটে থাকে, সেটা একটু করে দেখিয়ে ক্লোজ কোর্স দিচ্ছি। তাই ইয়া, এখানে আপনি লায়াবিলিটিতে দেখেন ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি, দেখতে পাচ্ছেন? ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি নন কারেন্ট লায়াবিলিটিতে এদের ডেফার্ড ট্যাক্স অ্যাসেট দেখা যাচ্ছে না, রাইট? তার মানে তাদের কোনো ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ছিল না। আচ্ছা, এটা 16-এ চলে যান। এই 16-এ আপনি, আমরা যেভাবে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করেছি, ক্যারিং ভ্যালু আর ট্যাক্স বেসের মধ্যে তফাৎ, এই তফাৎটা আপনি এখানে দেখেন। এই যে 16 ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি, এটা কিভাবে ক্যালকুলেট করেছে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা করে। প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, মার্কেটেবল সিকিউরিটিজ। আপনি, আমরা যেহেতু ডেপ্রিসিয়েশনে কাজ করেছি, প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট 16.1 আপনি দেখতে পাচ্ছেন। এই যে ক্যারিং অ্যামাউন্ট, আমরা কি শিখেছি একটু আগে? ক্যারিং অ্যামাউন্ট যখন ট্যাক্স বেসের চেয়ে বড় হবে, কি ক্রিয়েট হবে? কি ক্রিয়েট হবে? এখানে কি ক্রিয়েট হবে, আমরা কি শিখলাম? আহ
কোথায়, এই যে ক্যারিং অ্যামাউন্ট যখন ট্যাক্স বেসের চেয়ে বড় হবে কি ক্রিয়েট হবে, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হবে। সো এখানে মূলত কি ক্রিয়েট হয়েছে, এগুলো কি ক্রিয়েট হয়েছে, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্রিয়েট হয়েছে। একটু আগে আমি আপনাকে কি দেখাচ্ছিলাম, এটার উপর কি অ্যাপ্লিকেবল হবে, স্ট্যাচুটরি ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল হবে। স্কয়ার ফার্মাকে কত ট্যাক্স দিতে হয়, মানে আই মিন সরকার কত ট্যাক্স রেট স্কয়ার ফার্মার উপর চার্জ করে, 22.5%। আর আমাদের কেসে চার্জ করছিল কত পার্সেন্ট, 30%। এই 22.5% কিসের উপর অ্যাপ্লাই করা হলো, আমার এইটা এই ডিফারেন্সেস এর উপর অ্যাপ্লাই করা হলো। অ্যাপ্লাই করার পর আমার যেটা আসলো সেটার নাম কি, এই ডেফার্ড ট্যাক্স, এই আই মিন মানে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি কত হলো, এটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি এখন কত হলো, মানে ক্লোজিং। আগে থেকে তো আমার ওপেনিং ছিল, সো ওপেনিং এর সাথে ক্লোজিং এর যে তফাৎটা, মানে আগে থেকে আমাদের যে এক্সাম্পল আমরা ক্লাসে একটু আগে সলভ করলাম, সেটা তো ওপেনিং এ ছিল 0, এই জন্য আমরা চেঞ্জেসটা ফুল অ্যামাউন্টে পেয়েছি। বাট এখানে তো ওপেনিং এ মানে 2024-এর আগের ব্যালেন্স ছিল, সেই ব্যালেন্সটা এটা, নতুন করে কি ক্রিয়েট হয়েছে, এটা ক্রিয়েট হয়েছে। তো এখানে কি দেখা যাচ্ছে, এই পজিটিভ ডিফারেন্স হচ্ছে না, নেগেটিভ ডিফারেন্স হচ্ছে, রাইট, মানে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি কমছে, রাইট, মাইনাস হচ্ছে, রাইট। সো আমার এই জিনিসগুলো এভাবে জানা লাগে, প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টে যেভাবে ট্যাক্স আর অ্যাকাউন্টিং মধ্যে তফাৎ হয়, একইভাবে অন্যান্য অ্যাসেট বা লায়াবিলিটিস এর ক্ষেত্রেও ট্যাক্সের স্ট্যান্ডার্ড আর অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ডের মধ্যে কি হতে পারে, ডিফারেন্সেস হতে পারে। ওকে, সো দ্যাটস অল ফর আই ইনকাম অ্যানালাইসিস অফ ইনকাম ট্যাক্স এক্সপেন্স। আমরা যতটুকু কভার করেছি, উইল বি টকিং অ্যাবাউট দ্য রিমেনিং কন্টেন্টস ইন দ্য নেক্সট ক্লাস।